জুলিয়া, রাতের খাবারের সময় হয়েছে। আমার বাবা সিঁড়ি দিয়ে চিৎকার করে উঠলেন। আমি ঠিক নিচে আসব, বাবা, আমি আমার ল্যাপটপ বন্ধ করে বললাম। আমি নিচে হেঁটে গিয়ে বসলাম ঠিক যখন মা টেবিলে রুটিযুক্ত মুরগির প্লেট রাখছিলেন। কলিন কিছুক্ষণ পরেই বসে পড়ল এবং তার দুধে চুমুক দিল, যা তার সামনে ছিল। আমার মা অবশেষে বসলেন এবং হাসলেন, আমাদের জানান যে খাওয়া শুরু করা ঠিক ছিল। আপনি কি হেইলির সাথে কথা বলেছেন? সে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল। আমি গতকাল তার সাথে কথা বলেছি। কেন? পেইটন বলেছে যে সে ইদানিং একটু খারাপ হয়েছে এবং সে ভেবেছিল হয়তো সে আপনাকে কিছু উল্লেখ করেছে। আমি আমার মাথা নত করে তাকে বললাম যে, আমি দুঃখিত, কিন্তু যদি আমি জানতাম, আমি তোমাকে বলবো না। দেখুন, না, সে আমাকে কিছু বলেনি। আমি বললাম। একবার সে নিশ্চিত হয়ে গেল যে আমি কিছুই জানি না, সে কলিনের দিকে চোখ রাখল। তোমার কি? না। কেন সে আমাকে কিছু বলবে? তিনি তার মুরগির মধ্যে ছিঁড়ে হিসাবে তিনি বলেন। বিজ্ঞাপন, আমি কাল ওর সাথে কথা বলবো, মা। আমি হাসলাম। আপনাকে ধন্যবাদ, জুলিয়া। আমার কান আমার পরিবারের কথোপকথনগুলির কণ্ঠস্বর নিমজ্জিত করেছিল কারণ আমার মন ব্রডি সুলিভান এবং তার গরম, পেশিবহুল শরীর সম্পর্কে চিন্তা করা বন্ধ করবে না। আমার চারপাশে আবৃত তার শক্তিশালী বাহু ছাড়া আমার আর কিছুই চাওয়া হয়নি। হ্যালো, আর্থ টু জুলিয়া, আমার বাবা বললেন। আমি আমার কল্পনার জগৎ থেকে বেরিয়ে তার দিকে তাকালাম। কি, বাবা, আপনি কোথায় ছিলেন? আমি তাকে বলতে পারি যে আমি ব্রডি সম্পর্কে স্বপ্ন দেখছিলাম। তিনি তাই প্রতিরক্ষামূলক ছিল। আমি গ্রহের মুখে একমাত্র ১৬ বছর বয়সী যে কোনো ছেলের সাথে ডেটে যাইনি। কিন্তু খুব শীঘ্রই সব পরিবর্তন হতে যাচ্ছে। আমি এখানেই আছি, বাবা। আমি একটা ব্যঙ্গাত্মক হাসি দিয়ে উত্তর দিলাম। আমি জানি তুমি এখানেই আছো, জুলিয়া। আপনি শারীরিকভাবে এখানে আছেন, কিন্তু আপনার মন অন্য কোথাও ছিল। না, এটা ছিল না। আমি মাথা নেড়ে বললাম। আমার মা আমার বাবার গায়ে হাত রাখলেন, এবং তিনি দীর্ঘশ্বাস ফেললেন। আমি টেবিল থেকে উঠে আমার প্লেটটি সিঙ্কে রাখলাম। আমি যখন উপরে উঠলাম, কলিন আমার পিছনে এসে দাঁড়াল। আরে, বোন, তিনি বললেন। হ্যাঁ, আমি বললাম। সে আমার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। আমি ব্রডিকে আজ স্কুলে আপনার সম্পর্কে কথা বলতে শুনেছি। চুপ। সে কি বলছিল? আমি জিজ্ঞেস করলাম। কলিন আমার বিছানায় বসে মেঝেতে তাকাল। তিনি সত্যিই একটি মিষ্টি বাচ্চা ছিল, এবং যদিও আমি বয়স্ক ছিলাম, তিনি আমাকে খুঁজে বের করাকে তার ব্যবসা বানিয়েছিলেন। আচ্ছা, সে কি বলল? আমি প্রত্যাশায় জিজ্ঞেস করলাম। তিনি বলেছিলেন যে তিনি মনে করেন আপনি গরম এবং তিনি আপনাকে বাইরে নিয়ে যেতে চান। কলিন আমার বাবার মতো একই চোখে আমার দিকে তাকালেন। আমি উত্তেজনায় বিছানায় ঝাঁপ দিতেই চিৎকার করে উঠলাম। ব্রডি সুলিভানের সাথে ডেটিং করার চিন্তা আমার মনকে আক্রমণ করার সাথে সাথে আমার শরীরে শিহরণ জাগছিল। জুলিয়া, সে খারাপ খবর এবং আমি মনে করি না তোমার তার সাথে বাইরে যাওয়া উচিত। তিনি কনস্ট্যান্টাইন প্রিপে প্রায় প্রতিটি মেয়ের সাথেই ঘুমিয়েছেন। তিনি একজন ব্যবহারকারী, এবং আমি চাই না আপনি আপনার আশা জাগিয়ে তুলুন। তাছাড়া বাবা তোমাকে মেরে ফেলবে। আমি জানি সে কত মেয়ের সাথে ঘুমিয়েছে এবং এটা কোন ব্যাপার না। আমি ৩ মাসেরও বেশি সময় ধরে তার দিকে নজর রেখেছি। বাবা খুঁজে বের করতে যাচ্ছেন না। তিনি কি কলিন? আমি তাকে কড়া চেহারা দিয়ে জিজ্ঞাসা, বিছানা থেকে উঠে মাথা নাড়ল। না, তিনি আমার কাছ থেকে জানতে পারবেন না। তিনি আমার ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় বললেন। আমি আমার ফোন তুললাম, আমার বিছানায় বসে পড়লাম এবং আমার সেরা বন্ধু লন্ডনকে ফোন করলাম। আরে, জুলিয়া, কি খবর? সে উত্তর দিল। কি অনুমান? কলিন আমাকে শুধু বলেছিলেন যে ব্রডি সুলিভান মনে করেন আমি গরম এবং তিনি আমাকে বাইরে নিয়ে যেতে চান। আমি ফোনে চেঁচিয়ে উঠলাম। চুপ কর, কলিন এটা নিশ্চিত জানেন? হ্যাঁ, সে আজ স্কুলে তাকে কথা বলতে শুনেছে। তুমি অনেক ভাগ্যবান, জুলিয়া। আমি সেই ছেলের প্যান্টে ঢুকতে মেরে ফেলব, সে বলল। হ্যান্ডস অফ, লন্ডন। আমি জানি। সে দীর্ঘশ্বাস ফেলল। লন্ডন ফিটজেরাল্ড ৬ বছর আগে আমাদের বিল্ডিংয়ে চলে আসার পর থেকে আমি সবচেয়ে ভালো বন্ধু ছিলাম। তিনি কার্যত আমার বাড়িতে থাকতেন কারণ তার পরিবার খুব অকার্যকর ছিল। তার বাবা একজন বড় সময়ের আইনজীবী ছিলেন এবং মেলবর্ন, ফিটজেরাল্ড এবং হলওয়ে নামক নিউ ইয়র্কের সবচেয়ে বড় আইন সংস্থাগুলির একজন অংশীদার ছিলেন।
তার মা একজন মদ্যপ ছিলেন যিনি সাধারণত সকাল 8টায় এক গ্লাস কমলার রস এবং ভদকা দিয়ে তার দিন শুরু করতেন। তার বাবার একাধিক সম্পর্ক ছিল এবং তারা অবিরাম লড়াই করেছিল। আমার মা এবং বাবার সম্পর্কের কারণে তিনি আমার বাড়িতে সময় কাটাতে পছন্দ করতেন। কখনো কখনো এটি সত্যিই বিব্রতকর ছিল কারণ তারা একে অপরের হাত থেকে দূরে রাখতে পারে না এবং তারা রান্নাঘরে মেক আউট সেশন করতে পারে। লন্ডন তার পরিবার আমার মতো ছিল। তিনি বলেছিলেন যে যতবার তিনি পেন্টহাউজে যেতেন তিনি ভালোবাসা অনুভব করতে পারেন। মা এবং বাবা তাকে এমনভাবে নষ্ট করেছেন যেন সে তাদের নিজের মেয়ে। তার খারাপ ঘরোয়া জীবনের জন্য তারা তার জন্য দুঃখ অনুভব করেছিল। আমিও তার জন্য খারাপ অনুভব করেছি এবং আমি নিশ্চিত ছিলাম যে এটি তার এত অপ্রীতিকর হওয়ার কারণ ছিল। সে শুধু ভালোবাসতে চেয়েছিল। আমি আমার ডেস্কে বসে ল্যাপটপ খুললাম। আমার অনেক হোমওয়ার্ক করার ছিল এবং এটি আগামীকালের জন্য ছিল। মেয়েদের জন্য কনস্ট্যান্টাইন প্রিপ স্কুলে কোন করুণা ছিল না। আমি আমার ক্যালকুলাসে কাজ করছিলাম যখন স্কাইপে একটি বন্ধুত্বের অনুরোধ এসেছিল। আমি এটিতে ক্লিক করলাম এবং হাঁপিয়ে উঠলাম যখন আমি দেখলাম যে এটি ব্রডি সুলিভানের কাছ থেকে এসেছে। আমার হৃদয় দৌড় শুরু করে এবং মনে হলো কেউ আমার শরীরে তাপ বাড়িয়ে দিয়েছে। আমি কার্সারটিকে পরিচিতিতে যোগ করুন নির্দেশ করেছি এবং ক্লিক করেছি। তিনি পরবর্তীতে কি করবেন তা দেখার জন্য আমি ধৈর্য ধরে অপেক্ষা করিনি। আমি লন্ডনে একটি পাঠ্য বার্তা পাঠিয়েছিলাম। ওএমজি, ব্রডি শুধু বন্ধু আমাকে স্কাইপে অনুরোধ করেছিল। কয়েক সেকেন্ড পরে তিনি উত্তর দিলেন, কোন উপায় নেই। তিনি আপনার মধ্যে খুব। আমি আগামীকাল স্কুল পর্যন্ত অপেক্ষা করতে পারি না। আমি আমার স্ক্রিনের দিকে তাকালাম, অপেক্ষা করছি, এবং আমার ডেস্কে আঙ্গুল টোকাচ্ছিলাম। হঠাৎ তার কাছ থেকে একটা মেসেজ এলো, আরে জুলিয়া, গ্রহণ করার জন্য ধন্যবাদ। আমি ভাবছিলাম তোমার ফোন নম্বরটা আমার কাছে আছে কিনা। আমার পেটে প্রজাপতিগুলো উঁচুর মতন চারপাশে ঘুরপাক খাচ্ছিল বলে আমার হৃদয় তখনও ধরফড় করছিল। আমি কিবোর্ডে হাত রেখে আমার ফোন নম্বর টাইপ করলাম। কয়েক সেকেন্ড পরে আমার ফোন বিপ। আপনার নম্বরের জন্য ধন্যবাদ। আমি ভাবছিলাম তুমি কি আগামীকাল স্কুলের পরে কিছু করতে চাও। উত্তেজনা আমার মনকে ছাপিয়ে গেল এবং আমি অনুভব করলাম যে আমি মারা যাচ্ছি, কিন্তু আমার শান্ত থাকা দরকার এবং খুব বেশি উত্তেজনা দেখাতে হবে না, তাই আমি আমার উত্তর পাঠানোর আগে 5 মিনিট অপেক্ষা করেছিলাম। আরে, কোন সমস্যা নেই, আমি স্কুলের পরে আড্ডা দিতে চাই। অসাধারণ, আমি আগামীকাল কনস্ট্যান্টাইনের বাইরে আপনার সাথে দেখা করব। তারপর আমরা সিদ্ধান্ত নিতে পারি কি করা উচিত। ঠিক আছে, আমি আগামীকাল দেখা করব। আমি আমার মুখ জুড়ে একটি হাসি দিয়ে উত্তর দিলাম। আমি ব্রডি সুলিভান সম্পর্কে কি বলতে পারি? তিনি ছিলেন একজন 18 বছর বয়সী ধার্মিক প্রাণী যিনি সেন্ট ম্যাথুস প্রিপ স্কুল ফর বয়েজ, যেটি কনস্ট্যান্টাইনের পাশে বসেছিল, পড়েছিলেন। তার ছোট, হালকা বাদামি চুলের অগোছালো ঠ্যাঙ্গুলি পাশের দিকে ছড়িয়ে পড়ে এবং উজ্জ্বল নীল চোখ, যা আপনাকে তার মধ্যে আকৃষ্ট করেছিল, কেবল কয়েকটি জিনিস যা তাকে অবিশ্বাস্যভাবে সেক্সি করে তুলেছিল। তার ফ্ল্যাট, ওয়াশবোর্ডের পেট এবং পেশিবহুল বাহুগুলি প্রতিদিন জিমে অনুশীলন করার ফলাফল ছিল। তার বাবা ওয়াল স্ট্রিটে একজন চিফ রিস্ক অফিসার ছিলেন এবং তার মা ছিলেন একজন জুয়েলারি ডিজাইনার যিনি তার নিজের উচ্চমানের গহনা লাইনের মালিক ছিলেন। তার একটি প্লেবয় খ্যাতি ছিল, কিন্তু আমি এটি দেখেছি, তিনি এখনও সঠিক মেয়েটি খুঁজে পাননি। কিন্তু আমিও তাকে সব পরিবর্তন করতে যাচ্ছিলাম। অধ্যায় 2 আমি পড়ার কিছু খুঁজতে আমার পায়খানা খুঁজছি। দরজায় টোকা পড়ল। ভেতরে এসো। সকাল, মা। আমি হাসলাম যখন সে আমার রুমে চলে গেল। আমি শুধু তোমাকে জাগানোর জন্য এসেছি, কিন্তু আমি দেখছি তুমি ইতিমধ্যেই উঠে এসে গোসল করেছ। হ্যাঁ, আমি আজ দেরি করতে চাইনি। আমি পায়খানা থেকে আমার ক্রিম রঙের বেবি ডল ড্রেসটি বের করার সময় বললাম। ঠিক আছে, বলে সে আমাকে একটা অদ্ভুত চেহারা দিল এবং দরজা দিয়ে বেরিয়ে গেল। আমি আমার পোশাক পরলাম, আমার হাই হিল বাদামি গোড়ালির বুট, আমার স্বর্ণকেশী চুল কোঁকড়ানো, স্বাভাবিকের চেয়ে একটু বেশি মেকআপ করলাম এবং নাস্তা করতে নিচে গেলাম। আমি যখন রান্নাঘরে ঢুকলাম, আমার বাবা, যিনি টেবিলে বসেছিলেন, তার ফোন থেকে তাকালেন। আপনি আজ খুব তাড়াতাড়ি, তিনি বলেন। সকাল, বাবা, আমি বললাম যখন আমি কাউন্টার থেকে এক গ্লাস কমলার রস ধরলাম এবং তার উপরে গিয়ে তার গালে চুমু খেলাম। সকাল, রাজকুমারী, আপনি কি মনে করেন না যে পোশাকটি পরার জন্য খুব ছোট?
তিনি জিজ্ঞাসা, আমি চোখ ঘুরিয়ে দীর্ঘশ্বাস ফেললাম। মা, আমি বললাম, কনর, তার পোশাক ঠিক আছে। এটা সব মেয়েরাই পরে, প্লাস এটা খুব ছোট হলে তাকে স্কুলে পড়তে দেওয়া হবে না। তিনি আমার দিকে তাকিয়ে হাসলেন। আমি এখনো মনে করি এটি খুব ছোট। অবশ্যই, বাবা, আপনি সবকিছু খুব ছোট মনে করেন। তোমাকে শুধু এই বাস্তবতায় অভ্যস্ত হতে হবে যে আমার বয়স এখন 16, এবং আমি যা চাই তাই পড়তে পারি। আমি টোস্টের টুকরোটি ধরে রান্নাঘর থেকে বেরিয়ে যেতেই চোখ মেলেছিলাম। আমি আমার স্কুলের ব্যাগটি হাতে নেওয়ার আগে আমি রান্নাঘরে ফিরে গেলাম এবং আমার বাবার কাছে গেলাম। আমি তার গলায় আমার বাহু জড়িয়ে গালে চুমু খেলাম। ওটা কিসের জন্য ছিল? তিনি হাসলেন। আমি আমার রাজকুমারীর মুখের উপর রাখলাম এবং আমি উত্তর দিলাম, আমি দুঃখিত যদি আমার একটি মনোভাব থাকে, বাবা। আমার কাছে কি ক্রেডিট কার্ড থাকতে পারে যাতে লন্ডন এবং আমি স্কুলের পরে কেনাকাটা করতে পারি? আমি আরও লম্বা পোশাক এবং স্কার্ট কেনার প্রতিশ্রুতি দিচ্ছি। আমি হাসলাম। সে তার পকেটে পৌঁছানোর সাথে সাথে আমার দিকে তাকালো, তার মানিব্যাগটি বের করলো এবং তার ক্রেডিট কার্ডটি আমাকে দিল। কোন ছোট পোশাক নেই? তিনি বলেন, ধন্যবাদ, বাবা, আমি তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি, সোনা। তিনি হাসলেন। আমি রান্নাঘর থেকে হাঁটতে শুরু করতেই থেমে গিয়ে ঘুরে দাঁড়ালাম। যেহেতু আমার বয়স 16, আপনি কি মনে করেন না যে আমার নিজের ক্রেডিট কার্ড থাকলে সবচেয়ে ভালো হবে যাতে আমাকে আপনাকে জিজ্ঞাসা করতে হবে না? সে আমার দিকে তাকিয়ে মাথা নাড়ল, কিন্তু কিছু বলল না। আমি বলতে পারি সে এটা নিয়ে ভাবছে। আমি আমার মাকে চুম্বন করে বিদায় জানালাম যখন তিনি আমার দিকে মাথা নাড়লেন, এবং আমি লিফটটি গ্যারেজে নিয়ে গেলাম। কলিন আগে থেকেই লিমোতে ছিলেন। এটা প্রায় সময়, জুলিয়া। তিনি বলেন, দুঃখিত, কিন্তু আমাকে ক্রেডিট কার্ডের জন্য বাবাকে জিজ্ঞাসা করতে হয়েছিল। ডেনি রিয়ারভিউ মিরর দিয়ে আমার দিকে তাকিয়ে হাসল। শুভ সকাল, মিস জুলিয়া। শুভ সকাল, আঙ্কেল ডেনি। আমি ফিরে হাসলাম। আজকে আমার বাসায় রাইড লাগবে না। লন্ডন এবং আমি স্কুলের পরে কেনাকাটা করতে যাচ্ছি। দিনটি আগের মতো ধীরে ধীরে যেতে পারে না। স্কুলের পরে ব্রডিকে দেখার একমাত্র জিনিসটি আমার মনে ছিল। তাকে ছাড়া সেদিনের কিছুই গুরুত্বপূর্ণ ছিল না। আমি লন্ডনকে বলেছিলাম যে আমি আমার বাবা মাকে বলেছিলাম যে আমরা স্কুলের পরে কেনাকাটা করতে যাচ্ছি, এবং সে তার মাকে একই কথা বলেছিল কারণ সে স্টারবাক্সে রবের সাথে দেখা করছিল। তিনি 23 বছর বয়সী যাকে তিনি কয়েক সপ্তাহ ধরে দেখছিলেন। এটা অন্য গল্প ছিল। অবশেষে দিনের শেষ ঘণ্টা বেজে উঠল এবং সঙ্গে সঙ্গে প্রজাপতিরা জেগে উঠল। আমি লন্ডনের বাহু ধরলাম এবং আমরা দরজা দিয়ে বেরিয়ে গেলাম এবং কনস্টান্টাইনের সিঁড়ি বেয়ে নিচে নামলাম। আমি ব্রডির কাছ থেকে একটি টেক্সট মেসেজ পেয়েছি কিনা তা দেখার জন্য আমি আমার ফোন চেক করার সময় সে আমার পিছনে এসেছিল। আরে, জুলিয়া, তোমাকে দারুণ লাগছে। তিনি হাসলেন। আমি আমার নিচের ঠোঁটে কামড় দিয়ে তার দিকে ফিরে হাসলাম। তিনি আমার চারপাশে তার বাহু আঁকড়ে ধরেছিলেন, আমাকে তার বলে দাবি করেছিলেন এবং আমরা নিউ ইয়র্কের ব্যস্ত রাস্তায় হাঁটছিলাম। আমি দূর থেকে কলিনকে দেখতে পাচ্ছিলাম, আমার দিকে মাথা নাড়ছে। তাহলে আপনি কি করতে চান? ব্রডি জিজ্ঞেস করল। তিনি খুব মিষ্টি ছিলেন, আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি কি করতে চাই, এবং আমি বিশ্বাস করতে পারিনি যে তিনি আমার চারপাশে তার হাত রেখেছেন। এটা কোন ব্যাপার না। তুমি কি সিনেমা দেখতে যেতে চাও? বিজ্ঞাপন, একটি অন্ধকার সিনেমা থিয়েটারে আপনার সাথে একা? আমার কাছে ভালো লাগছে। সে চোখ মেলল। আমরা মুভি থিয়েটারে কয়েক ব্লক হেঁটে গেলাম, যেখানে তিনি আমার টিকিট, পপকর্ন এবং সোডা কিনেছিলেন। আমরা আমাদের আসন নিয়েছিলাম এবং যখন আমরা সিনেমা শুরু হওয়ার জন্য অপেক্ষা করছিলাম, ব্রডি এক টুকরো পপকর্ন নিয়ে আমার মুখে রাখল। আপনি সত্যিই গরম। তিনি হাসলেন। আমি তার দিকে তাকিয়ে হাসলাম বলে আমি নিজেকে লালিত অনুভব করতে পারি। আমি মনে করি আপনিও সত্যিই গরম। তিনি ব্যাগ থেকে পপকর্নের আরেকটি টুকরো নিয়েছিলেন এবং আমার মুখে পপকর্ন দেওয়ার আগে তার আঙুল দিয়ে আমার ঠোঁটটি চিহ্নিত করেছিলেন। আমি এটি গ্রহণ করার সাথে সাথে আমি হাসলাম এবং তিনি কাছাকাছি ঝুঁকে পড়লেন এবং আমার বিরুদ্ধে তার ঠোঁটটি আলতো করে ব্রাশ করলেন। তোমার ঠোঁট খুব নরম। তার মুখ আমার মধ্যে দৃঢ়ভাবে ধাক্কা হিসাবে তিনি মৌন। আলো নিভে গেল এবং সিনেমা চলতে শুরু করল। তিনি আমাদের চুম্বন ভেঙ্গে, কিন্তু আমার মুখে তার জিহ্বা স্থলন আগে না। এটি ছিল সবচেয়ে আশ্চর্যজনক চুম্বন যা আমি কখনো পেয়েছি। এমন নয় যে আমার কাছে এত বেশি ছিল, তবে তার শ্বাসরুদ্ধকর ছিল।
তিনি আমাকে হাসতে হাসতে বাকরুদ্ধ করে রেখেছিলেন এবং তারপরে সিনেমাটি দেখতে ফিরেছিলেন। সিনেমা শেষ হলে তিনি আমার হাত ধরে প্রেক্ষাগৃহ থেকে বের করে দেন। তার লিমো কার্বে আমাদের জন্য অপেক্ষা করছিল। আমি ঢুকে যাওয়ার সাথে সাথে সে আমার পাশে বসলো এবং রঙিন গোপনীয়তা জানালাটা তুলে দিল। এটি একটি দুর্দান্ত সিনেমা ছিল, তাই না? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, সত্যিই ভালো। তিনি আমার কাছাকাছি ঝুঁকে বলল, তার হাতে আমার চিবুক কাপ এবং আমাকে চুম্বন। বিজ্ঞাপন, আমাদের জিহ্বা একে অপরের সাথে সংঘর্ষে এবং তার ঘ্রাণ আমার সংবেদন জাগিয়ে তোলে। তিনি তার হাত নিয়েছিলেন এবং এটি আমার পোশাকের সামনে আটকে দিয়েছিলেন, তার হাতে আমার স্তন কাঁপিয়েছিলেন। আমি চমকে গিয়েছিলাম কারণ কেউ আমার সাথে এমন করেনি। এটা ঠিক আছে, বাবু। আমি শুধু আপনার টেটস অনুভব করতে চান, তিনি চুম্বন মধ্যে বলেন। একবার সে তার হাত সরিয়ে নিল, সে তার জিন্সের বোতাম খুলে ফেলল, আমার হাতটা নিয়ে তার প্যান্টের নিচে রাখল, আমাকে তার খাড়া হওয়া অনুভব করে। তুমি আমাকে পেয়ে কতটা উত্তেজিত বোধ কর, জুলিয়া। তার বুকের ভিতর থেকে একটা হাহাকার এলে আমি আমার হাতটা উপরে নিচে নাড়ালাম। আমি বিশ্বাস করতে পারিনি যে আমি এটি করছিলাম, তবে আমি তাকে হতাশ করতে চাইনি। তিনি আমার পোশাক তার হাত করা এবং আমার উরু পর্যন্ত এটি সরানো শুরু। তিনি আমার প্যান্টটি পৌঁছে এবং আমি বন্ধ। না, ব্রডি, আমি বলেছিলাম যখন আমি আমাদের চুম্বন ভেঙে দিয়েছিলাম। তিনি আমার দিকে তাকিয়ে হাসলেন। আমি দুঃখিত। এটা ঠিক যে আপনি আমাকে এত উত্তেজিত করেছেন যে আমি অনুভব করতে চেয়েছিলাম যে আপনিও ছিলেন। লিমো আমার বিল্ডিংয়ের সামনে টানা। লিমো থেকে বের হওয়ার আগে আমি চারপাশে তাকালাম যাতে নিশ্চিত হয় যে আমার পরিচিত কেউ নেই। আমি তোমার সাথে পরে কথা বলবো, বাবু। তিনি আমার হাত ছেড়ে দিয়ে হাসলেন। হ্যাঁ, পরে। আমি বললাম আমার মাথা মেঘের মধ্যে আটকে গেছে। যে মুহূর্তে আমি লিফট থেকে নামলাম, আমার মা আমার কাছে চলে গেলেন। হাই, মধু, তোমার ব্যাগ কোথায়? তিনি জিজ্ঞাসা, কোন ব্যাগ? শপিং ব্যাগ। তুমি কিছু কিনিনি? ওহ, আমি বললাম, ভুলে গিয়েছিলাম যে আমি তাকে বলেছিলাম যে লন্ডন এবং আমি কেনাকাটা করতে যাচ্ছি। না, আমি সত্যিই আমার পছন্দের কিছু দেখিনি। জুলিয়া, আপনি সবসময় আপনার পছন্দের জিনিসগুলি খুঁজে পান, সে বলল। হায় ভগবান, জিজ্ঞাসাবাদে কি ছিল? মনে মনে ভাবলাম, আমি জানি, তাই না? আমি আমার পছন্দের কয়েকটি পোশাক দেখেছি, কিন্তু সেগুলি আমার আকারের বাইরে ছিল। আমি আমার বেডরুমে যেতে শুরু করার সাথে সাথে বললাম, ভুলে যেও না, আমরা আজ রাতে ডিনার করতে যাচ্ছি, শুধু আমরা চারজন। আমি ভুলিনি, মা। আমি সিঁড়ির উপর থেকে চিৎকার করে উঠলাম। আমি আমার ঘরে প্রবেশ করার সাথে সাথে আমি দরজা বন্ধ করতে গেলাম এবং কলিংটা বন্ধ করে দিল। প্লেবয়ের সাথে আপনার বিকেলটা কেমন ছিল? আমি আমার পার্স বিছানায় ছুঁড়ে দিয়ে চোখ ঘুরিয়ে নিলাম। আমাদের একটি দুর্দান্ত সময় ছিল। আমরা সিনেমা দেখতে গিয়েছিলাম এবং এখন আমি বাড়িতে। শুন, জুলিয়া, আমি চাই না তুমি তার সাথে তোমার আশা জাগাও। তিনি একজন খেলোয়াড় এবং আপনি তার চেয়ে ভালো প্রাপ্য, কলিন বলেছিলেন। আমি বড় মেয়ে, ছোট ভাই, আমি নিজের যত্ন নিতে পারি। এখন, আপনি যদি আমাকে ক্ষমা করেন, আমরা ডিনারে যাওয়ার আগে আমি ফ্রেশ হয়ে যাব। কলিন আমার ঘর থেকে বেরিয়ে গেল এবং আমি বাথরুমে চলে গেলাম। যখন আমি আয়নায় নিজের দিকে তাকালাম, আমি আমার ঠোঁট বরাবর আমার আঙুল চালালাম। ব্রডি এবং আমি ভাগ করে নেওয়া আশ্চর্যজনক চুম্বনগুলি মনে রেখেছিলাম। যখন আমি আমার ফোনের ঘাঁটি শুনলাম তখন আমি বাস্তবে ফিরে গেলাম। আমি নিচে তাকিয়ে দেখলাম ব্রডির কাছ থেকে একটি টেক্সট বার্তা ছিল। আরে, বাবু, আমি আপনার সম্পর্কে চিন্তা থামাতে পারি না। আমি ইতিমধ্যে তোমাকে মিস করি। আমি সাথে সাথে উত্তর দিতেই আমার মুখে একটা বিশাল হাসি ছড়িয়ে পড়ল। হাই, আমি শুধু আমাদের চুম্বন মনে ছিল। আমিও তোমাকে মিস করি। কলিন আমার দরজায় টোকা দিল এবং আমাকে বলল আমরা ডিনারের জন্য যাচ্ছি। আমি আমার বুট পরলাম এবং নিচে হেঁটে গেলাম যখন আমার বাবা তার কোট পরেছিলেন। হাই, বাবা। ওর গালে একটা চুমু দিতেই আমি হাসলাম। হাই, রাজকুমারী। তোমার দিনটা কেমন ছিল? তিনি আমাকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করলেন। এটা ভালো ছিল। আপনি কত খরচ করেছেন? তুমি আমাকে নিয়ে খুব গর্বিত হবে। আমি 1 টাকাও খরচ করিনি। আমি হাসলাম। তিনি আমার দিকে তাকালেন এবং বিভ্রান্তিতে তার মাথা নক করেন। গম্ভীরভাবে, জুলিয়া, আপনি কত খরচ করেছেন? সত্যি, বাবা, আমি কিছুই খরচ করিনি।
আমি যে দুটি জিনিস দেখেছি তার মধ্যে তাদের আমার আকার ছিল না, আমি একটি পাউট দিয়ে উত্তর দিলাম। ওহ, আমি দুঃখিত। হয়তো পরের বার। তিনি তার কার্ডের জন্য হাত বাড়িয়ে দিয়ে বললেন। আমার মা এবং কলিন রান্নাঘর থেকে বেরিয়ে এসে আমাদের জিজ্ঞাসা করলেন আমরা যেতে প্রস্তুত কিনা। আমরা রেঞ্জ রোভারে উঠে রেস্টুরেন্টের দিকে রওনা দিলাম। আমার মায়ের কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল যে আমরা সপ্তাহে অন্তত 3 রাত পরিবার হিসেবে রাতের খাবার খেয়েছি। তাই আমার বাবা নিশ্চিত করেছেন যে সপ্তাহে অন্তত এক রাতে আমরা একটি রেস্তোরাঁয় খেয়েছি এবং আমরা যেখানেই থাকি না কেন, সেখানে আমাদের দেখা করতে হবে। যখন আমরা বসে বসে আমাদের খাবারের জন্য অপেক্ষা করছিলাম, তখন আমার বাবা তার পকেটে এসে আমাকে ক্রেডিট কার্ডের মতো দেখালেন। আমি এটা তোমার জন্য পেয়েছি। তিনি হাসলেন। আমি টেবিল জুড়ে পৌঁছে তার কাছ থেকে এটি নিলাম। আমি এটা পরীক্ষা করে দেখেছি, এটাতে আমার নাম ছিল। বাবা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে স্বাগতম, প্রিয়তমা। আমি গত সপ্তাহে এটি অর্ডার দিয়েছিলাম এবং আজ সকালে আপনি যখন আপনার নিজের ক্রেডিট কার্ড সম্পর্কে কিছু বলেছিলেন, আমি আপনাকে বলতে চেয়েছিলাম, কিন্তু আমি এটি দিয়ে আপনাকে অবাক করতে চেয়েছিলাম। আমি আমার সিট থেকে নেমে তার পাশে চলে গেলাম এবং তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আমি তোমাকে ভালোবাসি, বাবা। আমিও তোমাকে ভালোবাসি, সোনা। আপনি এটির সাথে সতর্ক থাকুন এবং অতিরিক্ত ব্যয় করবেন না। আমি আপনাকে সেই দায়িত্ব দেওয়ার জন্য যথেষ্ট বিশ্বাস করছি। চিন্তা করবেন না, আমি সাবধানে থাকব। আমি আবার বসতে বসতে বললাম। আমার মা আমার দিকে তাকিয়ে হাসলেন এবং তার চারপাশে হাত রেখে তার কাঁধে মাথা রেখে হাসলেন। সে ঘুরে তার মাথায় চুমু দিল। আমার বাবা মাকে জনসমক্ষে স্পর্শকাতর অনুভূতি দেওয়া যতটা বিব্রতকর ছিল, তারা কতটা প্রেমে ছিল তা দেখতে ভালো লাগল। আমি ব্রডি সম্পর্কে ভাবতে শুরু করি, তাই আমি আমার ফোন বের করে তাকে একটি টেক্সট বার্তা পাঠালাম। হাই, আমি আমার বাবা মায়ের সাথে ডিনারে আছি, এবং আমি আপনার কথা ভাবছিলাম। হাই, ভালো চিন্তা। আমি আশা করি শুধুমাত্র সেরা। তিনি একটি হাস্যোজ্জ্বল মুখ দিয়ে উত্তর দিলেন এবং আমি স্বর্গে ছিলাম। অধ্যায় 3 পরের কয়েকদিন ধরে, ব্রডি এবং আমি স্কুলের পরে একে অপরকে দেখতে থাকি এবং প্রতিদিন আমরা একটু এগিয়ে যাই। সে আমাকে সেক্স করার জন্য চাপ দিচ্ছিল না, কিন্তু সে বলেছিল যে সে অপেক্ষা করতে পারছে না এবং যতই সে এটা নিয়ে ভাবছে ততই সে অপেক্ষা করতে পারছে না। ব্রডি আমাকে সত্যিকারের তারিখে জিজ্ঞাসা করেছিল এবং আমি খুব উত্তেজিত ছিলাম। তিনি আমাকে বলেছিলেন যে তিনি আমাকে তুলে নেবেন, এবং এর অর্থ একটি জিনিস। তাকে কনর এবং এলারির সাথে দেখা করতে হবে। আমার বাবা মায়ের সাথে তার সাথে দেখা করার চিন্তা আমাকে অত্যন্ত নার্ভাস করে তুলেছিল। মা, আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, তোমার চোখের জল শুকিয়ে বিছানায় যাও। সে দরজার দিকে যেতে যেতে হাসল। সে থামল এবং ঘুরে গেল। আমি তোমাকে ভালোবাসি, জুলিয়া, কখনো সন্দেহ করবেন না। বিজ্ঞাপন, আমিও তোমাকে ভালোবাসি, মা। আমি ফিরে হাসলাম। পরের দিন সকালে, আমি পোশাক পরে নাস্তা করতে নিচে গেলাম। আমার বাবা টেবিলে বসে কফি খাচ্ছিলেন। আমি অনুভব করতে পারছিলাম সে আমার দিকে তাকিয়ে আছে। শুভ সকাল, জুলিয়া। সকাল, আমি সংক্ষিপ্ত স্বরে বললাম। আমি একটা বাটি ধরলাম, তাতে কিছু সিরিয়াল আর দুধ ঢেলে দিলাম, তারপর টেবিলে নিয়ে গেলাম। আমি তার দিকে তাকাব না কারণ আমি এখনও তার প্রতি ক্ষিপ্ত ছিলাম এবং আমি যা বলেছিলাম তার জন্য আমার খারাপ লাগছিল। এই ছেলেটি আপনি আগ্রহী, তার নাম কি ব্রডি সুলিভান? তিনি জিজ্ঞাসা। আমি আমার সিরিয়াল বাটি থেকে তাকালাম। হ্যাঁ, তিনি একটি ভালো এবং সফল পরিবার থেকে এসেছেন। সে আজ রাতে তোমাকে নিয়ে যাবে? হ্যাঁ, আমি নরমভাবে উত্তর দিলাম। বিজ্ঞাপন, আচ্ছা, তাহলে আমি অনুমান করছি আজ রাতে আমি তার সাথে দেখা করব তার আগে সে তোমাকে বাইরে নিয়ে যাবে। তারিখ, কনর। তিনি তাকে তুলে নিয়ে ডেটে নিয়ে যাবেন, আমার মা রান্নাঘরে যাওয়ার সময় বললেন। সে তার দিকে তাকিয়ে ঠোঁট চেপে ধরল। আমি জানি, এলিরি, কেন এই শব্দের উপর জোর দিতে হবে। আমি টেবিল থেকে উঠে রান্নাঘর থেকে হাঁটতে শুরু করার সাথে সাথে হাসতে পারলাম না। জুলিয়া, আমার বাবা গলা পরিষ্কার করার পর বললেন। আমি ঘুরে ফিরে তার গালে আঙুল ছিল। আমি হাসলাম যখন আমি তার কাছে গেলাম এবং তাকে একটি চুমু দিয়ে বিদায় দিলাম। আপনি কতটা নার্ভাস যে ব্রডি আপনার বাবা মায়ের সাথে দেখা করছেন? আমার বিছানা জুড়ে লন্ডন জিজ্ঞাসা। খুব নার্ভাস। আমি এলারি নিয়ে চিন্তিত নই। এটা আমার বাবা যা নিয়ে আমি চিন্তিত। তিনি ব্রডিকে কী ধরনের জিজ্ঞাসাবাদ করবেন তা ঈশ্বর জানেন।
তাহলে আপনি কি আজ রাতে সেক্স করতে যাচ্ছেন? তিনি জিজ্ঞাসা। আমি আমার ওয়াক ইন পায়খানা থেকে আমার মাথা উকি দিয়ে হাসলাম। আমি জানি না, আমরা দেখব। আমার জন্য আপনার কোন টিপস আছে? না, তবে এটি প্রথমবার আঘাত করে, তাই নিজেকে প্রস্তুত করুন। আমি প্রথমবার, এটা কি মনে আছে? আমি পড়ে কাঁদতে কাঁদতে আপনার কাছে এসেছি কারণ এটি ভয়ঙ্কর ছিল। আমার মনে আছে, কিন্তু আমার এটাও মনে আছে যে এটি জোনেরও প্রথমবার ছিল এবং আপনি বলেছিলেন যে তিনি জানেন না তিনি কি করছেন। ব্রডির সাথে আমাকে এটি নিয়ে চিন্তা করতে হবে না, তার প্রচুর অভিজ্ঞতা রয়েছে। শুধু নিশ্চিত করুন যে আপনি সুরক্ষা ব্যবহার করেন, জুলিয়া, তিনি বলেছিলেন। চিন্তা করবেন না, আমি বোকা নই। আমি আমার কালো লেগিংস, একটি লম্বা পুঁতিযুক্ত ট্যাঙ্ক টপ এবং আমার ছোট কালো জ্যাকেটের উপর পিছলে পড়লাম। আমাকে নিশ্চিত করতে হবে যে আমার পাছা ঢাকা ছিল বা আমার বাবা আমাকে পেন্টহাউস থেকে বের হতে দেবেন না। আমি আমার লম্বা স্বর্ণকেশী চুল কুচকানো এবং সময় তাকিয়ে। ব্রডি এখানে যে কোনো মুহূর্তে হতে যাচ্ছে, আপনার লম্বা কালো বুট ভুলবেন না। লন্ডন, সে আমার কাছে হস্তান্তর করে হাসল। আমরা বসার ঘরে নিচে হেঁটে গেলাম এবং আমার মা সোফায় বসে একটি আর্ট ম্যাগাজিন দেখছিলেন। আপনাকে আশ্চর্যজনক দেখাচ্ছে, প্রিয়তমা। সে হাসল। ধন্যবাদ, মা। বাবা কোথায়? সে তার অফিসে আছে। শুভকামনা। সে হাত থেকে চলে গেলে আমাকে জানাবেন। লন্ডন আমার মায়ের পাশে বসে তার সাথে আর্ট ম্যাগাজিনটি দেখেছিল যখন আমি আমার বাবার অফিসে প্রবেশ করি। সে আমার দিকে তাকিয়ে শুধু তাকিয়ে রইল। আচ্ছা, আমি বৃত্তে ঘুরতে ঘুরতে জিজ্ঞেস করলাম, তুমি দেখতে একদম তোমার মায়ের মতো। তিনি হাসলেন। আপনাকে সুন্দর লাগছে, রাজকুমারী। ধন্যবাদ, বাবা। আমার মা আমার নাম রাখলেন এবং আমাকে বললেন যে ব্রডি এসেছে। আমি একটি গভীর শ্বাস নিলাম কারণ আমার বাবা তার অফিস থেকে আমাকে অনুসরণ করলেন। আপনি ভালো থাকুন, আমি বললাম। আমি সবসময় সুন্দর, জুলিয়া। আমরা লিভিং রুমে পৌঁছেছি, যেখানে ব্রডি আমার মা এবং লন্ডনের সাথে কথা বলছিল। আমি তার দিকে হাসলাম এবং হাই বললাম, এবং তারপর তাকে কনর ব্ল্যাকের সাথে পরিচয় করিয়ে দিতে এগিয়ে গেলাম। ব্রডি, এটা আমার বাবা। বাবা, ইনি ব্রডি সুলিভান। দুজনে হাত মেলালেন। আমার বাবার কাছে কোনো প্রশ্ন করার সুযোগ পাওয়ার আগে আমি যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে জাহান্নামটি বের করতে চেয়েছিলাম। আমার ফোনের বিপ বাজে, এবং যখন আমি এটির দিকে তাকালাম, লন্ডন থেকে একটি টেক্সট বার্তা ছিল। তোমার বাবা যেভাবে তাকে নিচের দিকে তাকাচ্ছেন দেখো। আমি রুম জুড়ে লন্ডনের দিকে তাকালাম এবং তারপর ব্রডির হাত ধরে তাকে লিফটে নিয়ে গেলাম। আমাদের ভালো যেতে হবে। আমি হাসলাম। মাঝরাতে আমার মেয়েকে বাড়িতে নিয়ে যান, মিস্টার সুলিভান। আমার বাবা রুম থেকে চিৎকার করে উঠলেন। চিন্তা করবেন না, মিস্টার ব্ল্যাক। আমি সময়মতো তাকে বাড়িতে পৌঁছে দেব। সে আমার কাছে নিরাপদ থাকবে। আমি ঘুরে আমার বাবার দিকে তাকালাম যখন তিনি আমাদের লিফটে উঠতে দেখেছিলেন। মজা কর, তোমরা দুজন। আমার মা হাত নাড়লেন। কনর লিফটের দরজা বন্ধ হওয়ার সাথে সাথে আমি বারে গেলাম এবং নিজেকে একটি স্কচ ঢেলে দিলাম। হেলারি রুমের অন্য পাশে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। কি? আমি জিজ্ঞেস করলাম। ওকে সত্যিই সুন্দর ছেলে বলে মনে হচ্ছে। তিনি ভদ্র, সঠিক এবং খুব সুন্দর পোশাক পরিহিত ছিলেন। আমি আমার গ্লাসটি ধরে রেখে বললাম, এগুলি আপনাকে সতর্ক থাকতে হবে। আসল বিষয়টি ছিল যে আমি আমার ছোট মেয়েকে ডেটিং জগতে ছেড়ে দিতে প্রস্তুত ছিলাম না। এলার্জ আমাকে বিশ্বাস করে যে 16 ছিল ডেটিং শুরু করার উপযুক্ত বয়স। সে আমাকে হুমকিও দিয়েছে। আমি জানতাম জুলিয়া নিখুঁত ছিল না, কিন্তু সে এখনো আমার রাজকন্যা ছিল এবং সে সব সময় থাকবে। এটি একটি অলৌকিক ঘটনা ছিল যে তিনি এমনকি গর্ভধারণ করেছিলেন। আমার ভ্যাসেক্টমি এবং এলেরির চিকিৎসার বিপরীতে তার বিরুদ্ধে মতপার্থক্য ছিল। তোমার দিকে তাকাও। তুমি এটা সহ্য করতে পারো না, তুমি পারবে। এলারি আমার চারপাশে তার অস্ত্র রাখা হিসাবে জিজ্ঞাসা। না, আমি পারব না। আমি এই সত্যটিকে ঘৃণা করি যে আমার বাচ্চা মেয়ে কিছু এলোমেলো লোকের সাথে বেরিয়েছে, ঈশ্বর কি জানেন। আমি তাকে শিক্ষিত করেছি, কনর। সে একজন স্মার্ট মেয়ে এবং সে সঠিক সিদ্ধান্ত নেবে। আমি তাই আশা করি। ইল। আমি তার ঠোঁট চুম্বন হিসাবে আমি বললাম। আপনার একটি বিভ্রান্তি প্রয়োজন। আমি পেটনকে কল করব এবং দেখব তারা পিৎজা খেতে আসতে চায় কিনা। ভালো লাগছে, প্রিয়তমা। আমি আরেকটা স্কচ ঢেলে হাসলাম।
এলেরই আমি রান্নাঘরে গেলাম, কাউন্টার থেকে আমার ফোন নিলাম এবং পেটনকে ডায়াল করলাম। হ্যালো বন্ধু, সে উত্তর দিল, হাই পে, আমি জানতে চেয়েছিলাম আপনি হেনরি এবং হেইলি পিৎজা খেতে আসতে চান। জুলিয়া তার প্রথম ডেটে বাইরে গিয়েছিল এবং কনর আরাম করতে পারে না। সে পাগল হয়ে যাচ্ছে এবং আমি মনে করি হেনরি তার জন্য একটি ভালো বিভ্রান্তি হবে। অবশ্যই, এলি, আমরা তা করতে পারি। আমি সবেমাত্র ডিনার শুরু করতে যাচ্ছিলাম। এখন আমাকে রান্না করতে হবে না। হেনরিকে কয়েক মিনিটের মধ্যে বাড়িতে পৌঁছানো উচিত, তাই আমরা 1 ঘন্টার মধ্যেই শেষ হয়ে যাব। ধন্যবাদ, পেটন। যে কোনো সময়। এলে, বসার ঘরে গেলাম। কনর কলিনের সাথে সোফায় বসে তার ল্যাপটপের দিকে তাকিয়েছিল। হেনরি, পেটন এবং হেইলি 1 ঘন্টার মধ্যে এখানে আসবেন। আমি ইতিমধ্যেই পিৎজা এবং সালাদ অর্ডার করেছি। হেইলি আসছে? কলিন জিজ্ঞেস করল। হ্যাঁ, আমি উত্তর দিলাম। সে সোফা থেকে উঠে উপরে চলে গেল। আপনি কোথায় যাচ্ছেন? আমি জিজ্ঞেস করলাম। আমি আমার ঘরে কিছু ভুলে গিয়েছিলাম, তিনি বলেছিলেন। আমি বসার আগে কর্নার থেকে ল্যাপটপটা নিয়ে টেবিলে রাখলাম। সে তার হাত বাড়িয়ে দিল এবং আমি তার কোলে বসলাম। আমি তার চুলের মধ্য দিয়ে আমার আঙ্গুল চালাতে গিয়ে তার দিকে হাসলাম। জুলিয়া নিয়ে চিন্তা করবেন না, সে ভালো থাকবে। কিভাবে তুমি এত শান্ত হতে পারো? তিনি জিজ্ঞাসা, কারণ এটি একটি তারিখ, কনর, রাতের খাবার, কথা বলা এবং হাসির তারিখ। আমি জানি না, এলি, আমি তাকে বিশ্বাস করি না। কলিন দৌড়ে সিঁড়ি বেয়ে তার ল্যাপটপটা ধরল। হলিস্টার কোলনের ঘ্রাণ তাকে অনুসরণ করেছিল। আপনি কি শুধু উপরে গিয়ে কোলন পড়েছিলেন? আমি জিজ্ঞেস করলাম। না, এটা আগের থেকে, এটা মজার। আমি আগে তোমার কিছুর গন্ধ পাইনি। আমি হাসলাম। মা, প্লিজ। আপনি এটা নিয়ে এত বড় কথা বলছেন কেন? হ্যাঁ, মা, বড় ব্যাপার কি? কনর আমার দিকে তাকিয়ে হাসল। হেইলি আসার সাথে এর কোন সম্পর্ক নেই, তাই না? মা, থামো। সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে কলিন চিৎকার করে উঠল। কনর এবং আমি একে অপরের দিকে তাকালাম। ওটা আমার ছেলে, সে বলল। অধ্যায় 4 ব্রডি আমাকে পার্শ্বে নিয়ে গেল, যেখানে আমরা সেরা রান্না খেয়েছিলাম। তার বয়সী কারো জন্য, তিনি নিশ্চিতভাবে মুগ্ধ করতে জানেন। আমরা একে অপরের পাশে বসেছিলাম এবং সে আমার দিকে তাকাল। সেই নীল চোখগুলো আমার মধ্যে জ্বলে ওঠে এবং আমাকে একটা জাদুতে ফেলে দেয়। কেউ কি কখনো বলেছে তুমি কত সুন্দর? তিনি জিজ্ঞাসা। আমি লজ্জা পেয়ে হাসলাম। আমি বাজি ধরে বলতে পারি যে আপনি সমস্ত মেয়েদেরকে এটি বলবেন। আসলে, আমি করি না। আমি তাদের বলতে পারি তারা গরম। তবে আপনি গরমের চেয়ে ভালো। তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে। আমি টেবিলের ওপর আমার হাত রাখলাম এবং তিনি এটি তার হাতে নিলেন। আমরা আমাদের পরিবার এবং স্কুল সম্পর্কে কথা বললাম। তিনি আমাকে বলেছিলেন যে তিনি হার্ভার্ড আইনে যাওয়ার এবং বিশ্বের সেরা অ্যাটর্নিদের একজন হওয়ার পরিকল্পনা করেছিলেন। আমরা আমাদের আশ্চর্যজনক খাবার খাওয়ার পরে, আমরা তার লিমো পিছনে আরোহণ এবং তৈরি। আমার সারা গায়ে তার ঠোঁট ছাড়া আর কিছুই চাইনি। যেহেতু জিনিসগুলি সত্যিই গরম হয়ে উঠছিল এবং তীব্র হয়ে উঠছিল, সে আমাদের চুম্বন ভেঙে আমার দিকে তাকাল। আমার তোমার সাথে সেক্স করা দরকার, জুলিয়া, কিন্তু এখানে আমার লিমোর পিছনে নয়। আগামীকাল কেমন হবে? আপনি কি মনে করেন আপনি এখনও প্রস্তুত? আমি উত্তর দিতে গিয়ে নিঃশ্বাস ফেললাম। হ্যাঁ, কালই করা যাক। কোথায়? আমি জিজ্ঞেস করলাম। আমি আমার বাড়িতে বলবো, কিন্তু আমার মা কিছু গয়না পার্টি হোস্ট করছেন, তাই এটি প্রশ্নের বাইরে। তোমার বাড়ির অবস্থা কেমন? আমার ঘর নিখুঁত হবে। আমি হাসলাম। আমার মা এবং বাবা দিনের জন্য শিকাগোতে উড়ে যাচ্ছেন এবং আমার ভাই আমার দাদার সাথে বাইরে যাচ্ছেন, তাই সারাদিন আমাদের নিজেদের কাছে বাড়ি থাকবে। আমি হাসলাম। নিখুঁত, তিনি আমার নিচের ঠোঁটে চুমুক দিয়ে বললেন এবং তার হাত আমার শার্টের উপরে চলে গেল। আমার কারফিউর 5 মিনিট আগে ব্রডি আমাকে বাদ দিয়েছিল। তিনি বলেছিলেন যে আমার বাবা এতে খুশি হবেন। আমি লিফট থেকে নামলাম, এবং আমার মনে হলো আমি ক্লাউড 9-এ আছি। আমি বসার ঘরে টিভি শুনেছিলাম, তাই আমি সেখানে গিয়ে দেখি আমার মা এবং বাবা একসাথে সোফায় শুয়ে আছেন এবং আমার মা ঘুমাচ্ছেন। হাই, বাবা, আমি ফিসফিস করে বললাম। আপনার তারিখ কেমন ছিল? সে ফিসফিস করে বলল, এটি চমৎকার ছিল, আপনাকে ধন্যবাদ। কেন আপনি এখন বিছানায় যান না এবং আমরা সকালে এটি সম্পর্কে কথা বলতে পারি? তিনি বলেন, শুভরাত্রি,
আমি হেসে উঠলাম এবং তার গালে চুমু খেলাম। আমি আমার রুমে চলে গেলাম এবং সাথে সাথে লন্ডনে একটি টেক্সট মেসেজ পাঠালাম। আমি তাকে আমার রাতের কথা বললাম এবং কিভাবে, আগামীকাল এসো, আমি আর কুমারী হব না। তিনি উত্তেজিত ছিলেন, কিন্তু বলেছিলেন যে তাকে যেতে হবে, সে রবের সাথে ছিল, বয়স্ক লোক। আমি আমার পাজামা পরিবর্তিত হওয়ার সাথে সাথে, আমি আয়নায় নিজের দিকে তাকালাম যে কিভাবে ব্রডি বলেছিল যে আমি বিশ্বের সবচেয়ে সুন্দরী মেয়ে। তিনি এত মিষ্টি এবং দয়ালু ছিলেন যে আমি তার সম্পর্কে কোনো গুজব বিশ্বাস করিনি। তারা যাই হোক, কোন ব্যাপার না। আমি তার মেয়ে এবং তার একমাত্র। অন্তত আগামীকালের পর আমি হব। আমি সারা রাত ঘুমাতে পারিনি। ব্রডি সুলিভানকে ধন্যবাদ। যতবারই আমি চোখ বন্ধ করতাম, ততবারই আমি যা দেখেছি এবং অনুভব করেছি। আমি শপথ করেছিলাম যে আমি এখনো আমার বিরুদ্ধে তার ঠোঁট অনুভব করতে পারি। আমি উঠে বারান্দায় চলে গেলাম। আমি আমার মা এবং বাবাকে তাদের শোবার ঘরে কথা বলতে শুনেছি, তাই আমি দরজায় নক করার সিদ্ধান্ত নিয়েছি। মা, বাবা, আমি কি ভিতরে আসতে পারি? অবশ্যই, প্রিয়তমা, আমার মা দরজা খুলতেই বললেন। সে আমার হাত ধরে, একটি বড় হাসি দিয়ে, সে আমাকে তার বিছানায় নিয়ে গেল এবং আমাকে বসিয়ে দিল। আপনার তারিখ কেমন ছিল? আমি এটি সম্পর্কে সব শুনতে চাই। বিজ্ঞাপন, এটা আশ্চর্যজনক ছিল, মা। তিনি আমাকে পার্শ্বে নিয়ে গিয়েছিলেন এবং আমরা সবচেয়ে আশ্চর্যজনক খাবার খেয়েছিলাম এবং সবচেয়ে আশ্চর্যজনক কথোপকথন করেছি। আমি হাসলাম। ছেলেটি নিশ্চিত কোন খরচ ছাড়বে না, সে কি? বাথরুম থেকে আসার সময় আমার বাবা বললেন, আপনি কি মায়ের সাথে ছিলেন? আমি তাকে জিজ্ঞেস করলাম, এটা আলাদা, জুলিয়া। আমাদের বয়স 16-18 হয়নি। আমরা প্রাপ্তবয়স্ক ছিলাম, সত্যি। তাই আপনি তাকে আপনার দাতব্য অনুষ্ঠানের জন্য বাছাই করার জন্য ডিজাইনার পোশাক, জুতা এবং গয়নাগুলির একটি গুচ্ছ পাঠাচ্ছেন যখন আপনি কেবল তাকে চিনতেন, কি? দুদিন গ্রহণযোগ্য ছিল। সে আমার দিকে তাকালো, তার মাথা নত করে, এবং তারপর আমার মায়ের দিকে তাকালো। তিনি মাথা নাড়লেন এবং একটি কথাও বললেন না যখন তিনি ড্রেসার থেকে তার মানিব্যাগটি ধরে পকেটে রাখলেন। বেডরুম থেকে বেরিয়ে হাঁটতে শুরু করলেও থেমে গিয়ে ঘুরে দাঁড়াল। রেকর্ডের জন্য, আমি ইতিমধ্যেই তার প্রেমে পড়েছিলাম। সে আমার মায়ের দিকে চোখ বুলিয়ে নিল। আপনি জানেন, মা, আপনি আমাকে কখনোই বলেনি যে কিভাবে আপনি এবং বাবার দেখা হয়েছিল। সে আমার হাত ধরে হাসল। আমরা আরেকবার কথা বলবো, এটা বেশ গল্প। তো, আমরা শিকাগোতে থাকার সময় আজ আপনার পরিকল্পনা কি? বিজ্ঞাপন, লন্ডন আসছে এবং আমরা শুধু ফ্যাশন ম্যাগাজিন দেখব এবং সিনেমা দেখব। আমি তার মিথ্যা অপছন্দ, এটা আমাকে হত্যা। তিনি আমার হাত প্যাটেড এবং হাসলেন। আমি তার কবজি ঘুরিয়ে দিলাম এবং হালকাভাবে তার ট্যাটুর উপর আমার আঙুল চালালাম। আমি এই উল্কি পছন্দ করি। আপনি বাবাকে কতটা ভালোবাসেন তা ছাড়া এর পিছনে কি অন্য কোনো গল্প আছে? বিছানা থেকে ওঠার সাথে সাথে তার ঠোঁটে একটি ছোট হাসি ফুটে উঠল। যখন আপনি বড় হবেন, আমরা এটি সম্পর্কে কথা বলতে পারি। সে চোখ মেলে বলল। আমরা নিচে হাঁটার সময়, আমি আমার বাবাকে জড়িয়ে ধরে বিদায় নিলাম। বাই, বাবা। একটি নিরাপদ ফ্লাইট করুন। বাই, রাজকুমারী। নিশ্চিত করুন যে আপনি কোথাও যাবেন না এবং নিরাপদ থাকুন। আপনার যদি কিছু দরকার হয়, আপনার আঙ্কেল ম্যাশন বা আঙ্কেল ডেনিকে কল করুন। তিনি আমাকে মাথায় চুম্বন করার সময় বলেছিলেন। আমার বয়স 16, বাবা। কতবার আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই? আমি আশ্চর্য হয়েছি যে আপনি কেউ আমাকে বেবিসিট করছেন না। আমি বলার পর সে আমার মায়ের দিকে তাকালো। মা, আমি চিৎকার করে বললাম। জুলিয়া, চিন্তা করো না। আমি ঠিক তার মাথা থেকে ধারণা বের করে দিয়েছি। তিনি আমার দিকে হাসলেন, আমাকে বিদায় চুম্বন করলেন এবং তারপর লিফটে পা দিলেন। ব্রডিকে একটি টেক্সট পাঠানোর আগে তারা চলে গেছে এবং দৃষ্টির বাইরে ছিল তা নিশ্চিত করতে আমি প্রায় 30 মিনিট অপেক্ষা করেছি। হাই, আমার বাবা মা চলে গেছেন, তাই আপনার কাছে আসা নিরাপদ। হাই, আমি 5-এর মধ্যে শেষ হয়ে যাব। আমি দৌড়ে আমার রুমে গেলাম এবং পুরো দৈর্ঘ্যের আয়নায় নিজেকে দেখলাম। আমি আমার চুল দিয়ে আমার হাত দৌড়ে আমার কাঁধের উপর নিয়ে এসেছি। আমি যখন আমার লেসের ঠোঙার জন্য আমার ড্রয়ারের মধ্যে দিয়ে ঘুরছি, আমি ডোরবেলের রিং শুনতে পেলাম। আমি তাড়াহুড়ো করে আমার কালোটা বের করে আনলাম, সেটাকে পিছলে, সিঁড়ি বেয়ে নিচে নামলাম এবং দরজা খুললাম। ব্রডি সেখানে দাঁড়িয়ে,
হাসছে এবং মাথা থেকে পা পর্যন্ত আমাকে পরীক্ষা করছে। তোমার দিকে তাকাও, বাবু, সমস্ত হট এবং সেক্সি। আমি তার হাত ধরে তাকে পেন্টহাউজে নিয়ে গিয়েছিলাম এবং তার ঠোঁটে চুমু খেলাম। আমি তোমাকে মিস করেছি। আমি হাসলাম। হ্যাঁ, আমিও, বাবু। আমি তাকে বসার ঘরে নিয়ে গেলাম এবং আমরা সোফায় বসলাম। তিনি আমাকে পিছনে ঝুঁকলেন এবং আমার ঘাড় জুড়ে তার ঠোঁট চালাতে শুরু করলেন যখন তার হাত আমার শার্টের উপরে চলে গেল। আমি ওর হাত ধরে পিছনে ঠেলে দিলাম। আসুন একটু অপেক্ষা করা যাক। আমাদের এখনই এটি করতে হবে না, আমি বললাম। হ্যাঁ, আমরা করি, জুলিয়া। আমি এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম। আমি যখন প্রথম তোমার দিকে চোখ রেখেছিলাম তখন থেকেই আমি এটি চেয়েছিলাম। আপনি খুব গরম। আমি কেবল কল্পনা করতে পারি যে আপনার ভিতরে থাকতে কেমন লাগে। আপনি খুব আটসাট এবং আশ্চর্যজনক হতে যাচ্ছেন, এবং আমি আপনাকে দেখাবো যে এটি কি। আমি আপনাকে যৌনতার জগতের সাথে পরিচয় করিয়ে দিই এবং এটি কতটা আশ্চর্যজনক, জুলিয়া। প্লিজ, আমরা একসাথে খুব ভালো হতে যাচ্ছি। তিনি হাসলেন। তিনি যতবার হাসলেন, ততবারই আমার হৃদয় গলে গেল। তিনি আমাকে তার জাদু অধীনে ছিল। আমি সোফা থেকে উঠে তার হাত ধরে আমার বেডরুমে নিয়ে গেলাম। আমরা যখন বিছানার পাশে দাঁড়ালাম, ব্রডি আমার শার্টটি খুলে মেঝেতে ফেলে দিল। তিনি আমার চোখের দিকে তাকালেন কারণ তার আঙ্গুলগুলো নিপুণভাবে আমার ব্রা খুলে ফেলেছে। আপনার মাই কত নিখুঁত তাকান। আমি জানতাম যে তারা হবে, তিনি সেগুলিকে তার মুখে নেওয়ার সময় বলেছিলেন। আমাকে বিছানায় ঠেলে দেওয়ার আগে, সে আমার স্কার্ট খুলে ফেলল এবং তার হাত দিয়ে আমার পাছাটা শক্ত করে চেপে ধরল। তাই নিখুঁত, তাই নিখুঁত, তিনি চুম্বনের মধ্যে ফিসফিস করে বললেন। স্নায়ু আমাকে দখল করে নিয়েছে, এবং আমি নিজেকে বলতে থাকি যে এটি ঠিক হবে। তিনি জানতেন যে তিনি কি করছেন এবং তিনি আমাকে আরামদায়ক করবেন। কিন্তু আমি যা অনুভব করছিলাম তা আরামদায়ক ছিল না। তিনি আমার হাত নিয়েছিলেন এবং তার প্যান্টের সামনের দিকে এটিকে নির্দেশ করেছিলেন। আমি খুব বোকা বোধ করেছি কারণ আমি জানতাম না আমি কি করছিলাম। তিনি আমাকে শুধু শিথিল করতে বলেছিলেন এবং তিনি আমাকে সাহায্য করবেন। সে আমার ঠোঙাটা নামিয়ে একটা আঙুল আমার ভিতরে ঢুকিয়ে দিল। আমি চমকে গেলাম কারণ এটা ব্যথা করছে। শিথিল করুন, বাবু, তিনি বলেছিলেন। যেহেতু তার আঙুল আমার ভিতরে ছিল, আমি তার প্যান্ট এবং অন্তর্বাস নামিয়ে নিলাম। নিচের প্যাকেজটি, আমি যতটা ভেবেছিলাম ততটা বড় নয়, নোট করে। তিনি যা করছেন তা থামিয়ে দিলেন এবং আমাকে প্যান্টের পকেট থেকে একটি কন্ডোম বের করার সাথে সাথে কভারগুলি ফিরিয়ে শুয়ে পড়তে বললেন। তিনি যেমন জিজ্ঞাসা করেছিলেন আমি তা করলাম এবং তাকে দেখলাম যখন তিনি প্যাকেটটি ছিঁড়ে ফেললেন এবং রাবারের টুকরোটির উপর স্লাইড করলেন, যা আমাকে গর্ভবতী হওয়া থেকে রক্ষা করবে, তার শিশ্নের উপর। তিনি আমার উপরে আরোহণ এবং আমাদের উপর কভার টান হিসাবে আমি একটি গভীর শ্বাস নিলাম। তিনি আমার চুল পিছনে ঠেলে তিনি আমার উপর ঘোরাঘুরি এবং হাসলেন। তার হাসি এত উষ্ণ এবং যত্নশীল যে আমি কম নার্ভাস হয়ে যাচ্ছিলাম। তিনি আমার মধ্যে নিজেকে ঢোকানোর চেষ্টা করলেন এবং আমি একটি ফুপিয়ে ফুপিয়ে উঠলাম। এটা নরকের মতো আঘাত এবং তিনি সবে কিছু করতে, তুমি খুব শুকনো, বাবু। আমাকে তোমাকে ভিজিয়ে দিতে দাও, তিনি আমার উপর নেমে যেতেই বললেন। সেখানে, এখন তোমার প্রস্তুত হওয়া উচিত। আসল বিষয়টি ছিল যে আমি ছিলাম না, তবে আমি ব্রডিকে তা জানাতে চাইনি। তিনি নিজেকে আমার মধ্যে ধাক্কা, এবং এটা অদ্ভুত ছিল, সামান্য ব্যথা ছিল, কিন্তু আমি যেমন আশা করেছিলাম তেমন কিছুই ছিল না। আমি এটা জানবার আগে, সে আমার ভিতরে সম্পূর্ণ ছিল এবং আমি ছিলাম। আমি আর কুমারী ছিলাম না। তিনি আমাকে ধীরে ধীরে ভিতরে এবং বাইরে সরানো, আমি প্রতিটি খোঁচা সঙ্গে ঠিক আছে কিনা জিজ্ঞাসা। গলার পেছনে থেকে হালকা হাহাকার এলে সে আমার মুখে তার মুখ ভেঙে দিল। তার শেষ খোঁচা কঠিন ছিল কারণ সে আমার ভিতরে আসার সময় আমার নাম চিৎকার করেছিল। সে আমার দিকে তাকিয়ে আমার ঠোঁটে আলতো করে চুমু দিল। তুমি কি এসেছ, জুলিয়া? তিনি জিজ্ঞাসা। আমি কি বলবো তা জানতাম না কারণ আমি নিশ্চিত নই যে আমি করেছি কিনা। আমি তার অনুভূতিতে আঘাত করতে চাইনি, তাই আমি তাকে হ্যাঁ বলেছিলাম। সে আমার উপর থেকে উঠে গেল, কন্ডোম খুলে ফেলল এবং টয়লেটে ফ্লাশ করল। রুমে গিয়ে আবার বিছানায় শুয়ে পড়ল। তিনি আমার চারপাশে তার অস্ত্র আবৃত করার পরে, তিনি আমাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা। কেমন ছিল? আপনি কি এটা উপভোগ করেছেন? হ্যাঁ, এটা ভালো ছিল, আমি দ্বিধা সঙ্গে বললাম। আমি তার দিকে তাকাতেই তার হাত আমার স্তন ছুঁতে শুরু করল এবং সে আমাকে চুমু দিল।
সে আবার সেক্স করতে চেয়েছিল, কিন্তু আমি চাইনি। যখন সে আমাকে আমার পিঠে নিয়ে গেল, তার মুখ জোর করে আমার বিরুদ্ধে ধাক্কা দিল, আমার ঠোঁটকে বিভক্ত করতে বাধ্য করল যাতে তার জিহ্বা আবার আমার মুখের অন্বেষণ করতে পারে। তিনি আমার উপর হাওয়ার্ড এবং আমি আমার পায়ের মধ্যে তার খাড়া অনুভব করতে পারেন। আমি আনন্দের সাথে তাকে চুম্বন করলাম, কিন্তু আমি আবার সেক্স করার জন্য খুব খারাপ ছিলাম। আমি আমাদের চুম্বন ভাঙ্গা এবং তাকে বলতে প্রায় ছিল, আমার দরজা খোলা। আমার বাবাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে ব্রডি লাফিয়ে উঠল। আমার হৃদয় দৌড় শুরু করে, এবং আমার মনে হয়েছিল যে আমি চলে যাচ্ছি। অধ্যায় ৫। এটা কি হচ্ছে? আমার বাবা চিৎকার করে উঠলেন। হঠাৎ আমার মা তার পিছনে এসে মাথা নেড়ে আমার দিকে তাকালেন। আমার বাড়ি থেকে বের হয়ে যাও, আমার বাবা চিৎকার করে বললেন যখন তিনি ব্রডির জামাকাপড় ধরে তার দিকে ছুঁড়ে মারলেন। আমার মা আমার বাবাকে ধরে নিচের দিকে নিয়ে যান। জুলিয়া, এখনই পোশাক পরে নাও, সে চিৎকার করে বলল। ব্রডি, আমি তোমাকে বাইরে ফেলে দেবার আগে তোমাকে এই সেকেন্ড ছেড়ে যেতে হবে, পোশাক পরা বা না। ব্রডি আমার দিকে তাকালো যখন সে আমার বেডরুম থেকে বেরিয়ে গেল। আমি আপনাকে পরে কল করব, সে দরজা বন্ধ করে বলল। আমি খুব খারাপভাবে কাঁপছিলাম, আমি দাঁড়াতে পারছিলাম না। যতবারই আমি করতাম, আমি আবার বিছানায় পড়ে যেতাম। আমি অসুস্থ বোধ করছিলাম, এবং আমি ছুঁড়ে ফেলতে চেয়েছিলাম। আমার বাবা মা আমাকে ধরেছেন। আমি কি করতে যাচ্ছি? আমি তাদের মুখোমুখি হতে পারি না, বিশেষ করে আমার বাবা। সে আমাকে খুন করতে চলেছে এবং এই মুহূর্তে আমার জীবন, যেমনটা আমি জানি, শেষ হয়ে গেছে। আমি আমার স্কার্ট এবং আমার শার্ট পরতে সংগ্রাম করেছি যখন আমি শুনলাম আমার বাবা আমার নাম নিচ থেকে চিৎকার করছেন। আমি দৌড়ে বাথরুমে গেলাম। আমার কাজ শেষ হলে, আমি নিচে এবং আমার বাবা মা যেখানে ছিলেন সেই বসার ঘরে চলে গেলাম। আমার বাবা বারে ছিলেন, স্কচের গ্লাসটি পিছন থেকে লাথি মারছিলেন, যখন আমার মা সোফায় বসেছিলেন তার মুখ তার হাতে চাপা দিয়ে। আমার বাবা তার গ্লাসটি বারে চাপিয়ে দিলেন এবং আমার দিকে আঙুল দেখালেন। আপনি আপনি গুরুতর সমস্যায় পড়েছেন, যুবতী, তুমি কি ভাবছিলে? তিনি চিৎকার করলেন। কনর, শান্ত হও। জুলিয়া, আমার পাশে বসো, আমার মা বললেন। আমাকে শান্ত হতে বলো না, এলিরি, কি ব্যাপার তোমার সাথে? আমরা আমাদের ১৬ বছরের মেয়ের সাথে হাঁটছি এবং আপনি আমাকে শান্ত হতে বলবেন? আপনি যদি মনে করেন যে এটি ঠিক আছে, তাহলে আমাদের একটি গুরুতর সমস্যা রয়েছে। আমি দেখতে পাচ্ছিলাম যে আমার মায়ের চোখ আমার বাবার দিকে জ্বলছে যখন তিনি তার দিকে তাকিয়েছিলেন। আমি তাকে আগে কখনো এত রাগান্বিত দেখিনি, এবং সে আমাকে ভয় পেয়েছিল। সে আমার দিকে তাকিয়ে মাথা নাড়ল। আমি এতটাই হতাশ এবং এতটাই বিরক্ত যে আমি আপনার দিকে তাকাতেও পারছি না। আমি যে অশ্রুটি ধরে রাখার চেষ্টা করেছি তা আমার মুখের নিচে প্রবাহিত হতে শুরু করেছে কারণ আমি পৃথিবীতে যাকে সবচেয়ে বেশি ভালোবাসতাম সে আমার দিকে লজ্জার সাথে তাকাল। আমি দুঃখিত, বাবা, আমি কাঁদলাম। দুঃখিত? আপনি দুঃখিত? কী জন্য দুঃখিত, জুলিয়া? যে তুমি ধরা পড়েছ? আমার মা আমার চারপাশে তার হাত রাখা এবং তার মধ্যে আমাকে টান হিসাবে আমি কাঁদতে শুরু। সে আমার উপর দিয়ে হেঁটে এসে দাঁড়াল। আপনি আপনার বাকি জীবনের জন্য ভিত্তি করে আছেন। ডেনি আপনাকে ড্রাইভ করবে এবং আপনাকে প্রতিদিন স্কুল থেকে নিয়ে যাবে। আপনি লন্ডন সহ আপনার কোন বন্ধুদের দেখতে পাবেন না এবং আমি আপনার ফোন বন্ধ করে দিয়ে আপনার কম্পিউটার কেড়ে নিচ্ছি। নিজেকে এই বাড়িতে বন্দি মনে কর। কিন্তু, বাবা, আমি তার দিকে তাকিয়ে কেঁদে ফেললাম। না বাটস, তুমি গ্রাউন্ডেড, সে চিৎকার করে উঠল। আমি সোফা থেকে উঠে তার সামনে দাঁড়ালাম। আমার শ্বাসপ্রশ্বাস দ্রুত ছিল এবং আমার ভিতরে প্রচণ্ডভাবে আগুন জ্বলছিল। আমি তোমাকে ঘৃণা করি, আমি বললাম। আমি তার চোখে জল দেখে আমার বাবা আমার থেকে দূরে তাকালেন। আমি ঘুরে আমার মায়ের দিকে তাকালাম, যিনি সেখানে বসে কাঁদছিলেন। আপনার সমর্থনের জন্য ধন্যবাদ, মা। এটা এমন কিছু যা আমি কখনোই ভুলব না, আমি বললাম যখন আমি আমার রুমে দৌড়ে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। আমি আমার বিছানায় নিজেকে নিক্ষেপ করে কাঁদলাম। কিছুক্ষণ পরে, আমার বাবা আমার রুমে আসেন এবং আমার ডেস্ক থেকে আমার ল্যাপটপ নিয়ে যান। আমাকে তোমার ফোন দাও, জুলিয়া, সে দাবি করল। আমি বিছানা থেকে এটা তুলে নিলাম এবং যতটা সম্ভব শক্ত করে দেয়ালে ছুঁড়ে দিলাম। বলাই বাহুল্য, ভেঙে গেছে। তিনি আমার ঘর থেকে বেরিয়ে গেলেন এবং দরজা বন্ধ করার আগে বললেন, বাকি দিন এখান থেকে বের হবেন না।
আমি আমার বিছানা থেকে উঠে দরজার বিরুদ্ধে আমার মুষ্টি মারলাম। আমি আমার হাঁটুতে পড়ে যাওয়ার আগে মেঝে জুড়ে পেছনে পেছনে এবং ক্রমাগত কাঁদতে থাকলাম। কিছুক্ষণ পর দরজা খোলার আওয়াজ শুনতে পেলাম, তারপর আস্তে আস্তে বন্ধ করলাম। জুলিয়া, তুমি ঠিক আছো? কলিন জিজ্ঞেস করল। আমি তাদের উভয়কে ঘৃণা করি। আমি কাঁদলাম। তিনি আমার চারপাশে তার হাত রাখা এবং মেঝে বন্ধ আমাকে সাহায্য। তুমি সেটা মানে না। তুমি এই মুহূর্তে মন খারাপ করছো। আমি এটা বলতে চাই, কলিন। আপনি তাকে এবং তার চোখের চেহারা দেখা উচিত ছিল। তারা ক্ষোভ এবং বিতৃষ্ণায় ভরা ছিল। আমি ভেবেছিলাম সে আমাকে মেরে ফেলবে। এটি প্রায় রাতের খাবারের সময়। তুমি কি চাও আমি তোমার জন্য কিছু নিয়ে আসি? তিনি জিজ্ঞাসা, না, আমি ক্ষুধার্ত নই, তবে ধন্যবাদ। আমি তাকে জড়িয়ে ধরে বললাম। বিজ্ঞাপন, আমি সত্যিই দুঃখিত যে এটি ঘটেছে, জুলিয়া। আমি জানি তুমি, বাবু ভাই। আমি মনে করি আমি গোসল করতে যাচ্ছি। আপনি কি দয়া করে আমাকে একটি উপকার করতে পারেন এবং লন্ডনে টেক্সট করে তাকে বলতে পারেন কি হয়েছে? অবশ্যই, আমি এখনই এটি করব। তিনি হাসলেন। আমি বিছানা থেকে উঠে স্নান করার সিদ্ধান্ত নিলাম। আমি জল শুরু করলাম এবং স্রোতের নিচে এক টুকরো বুদবুদ ঢেলে দিলাম। আমি আরোহণ করে ফিরে শুয়ে পড়লাম। গরম জল আমার শরীরকে প্রশমিত করে। আমি চোখ বন্ধ করতেই আবারও আমার মুখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। আমি বাথরুমের দরজা খোলার শব্দ শুনে যা ঘটেছিল তার সবকিছু নিয়ে ভাবছিলাম, এবং আমি আমার মা আমার নাম ফিসফিস করতে শুনেছিলাম। বাইরে যাও, আমি তোমার সাথে কথা বলতে চাই না। আমি কেঁদেছিলাম। আমি দুঃখিত, কিন্তু আমি ছাড়ছি না। আমি আপনার মা, এবং আপনি চান বা না চান আপনি আমার সাথে কথা বলতে যাচ্ছেন। তিনি টবের পাশে মেঝেতে বসতে গিয়ে বললেন, দয়া করে শুধু দূরে যান এবং আমাকে একা ছেড়ে দিন। আমি ফিসফিস করে বললাম। আমার মা আমার হাতটি নিয়েছিলেন, যা টবে বসেছিল, এটি উল্টে দিয়েছিল এবং আমার কবজিতে আলতো করে ঘষেছিল। আমার প্রতিটি কবজিতে যে ট্যাটুগুলি আছে তা আপনার বয়সে আমার আত্মহত্যার চেষ্টার দাগগুলিকে ঢেকে দিচ্ছে। আমি আমার চোখ খুললাম এবং তার দিকে তাকালাম। সে আমাকে যা বলেছে তাতে আতঙ্কিত। মা, বিজ্ঞাপন, আমার মনে হয় আমার অতীত সম্পর্কে আপনার জানার সময় এসেছে। আপনি ইতিমধ্যে জানেন যে আমার মা মারা গিয়েছিলেন যখন আমি একটি ছোট মেয়ে ছিলাম, এবং আমি আপনাকে বলেছি যে এটি আপনার দাদার উপর কতটা কঠিন ছিল। আমার ১৬তম জন্মদিনে আমার ক্যান্সার ধরা পড়ে আমার মা যখন বলেছিলেন তখন আমার হৃদয়ের স্পন্দন বন্ধ হয়ে গিয়েছিল। আমার ধারণা ছিল না যে সে অসুস্থ ছিল বা সে আত্মহত্যার চেষ্টা করেছিল। মা, আমি তার গালে হাত রেখে বললাম। সে আমার হাত নিয়ে আমার হাতের তালু তার ঠোঁটের বিরুদ্ধে চেপে দিল কারণ সে মৃদু হাসল। আমি আপনার দাদাকে আবার এটির মধ্য দিয়ে যেতে দিতে পারিনি, তাই আমি ভেবেছিলাম যে আমি তাকে ব্যথা থেকে বাঁচিয়েছিলাম। আমি ভেবেছিলাম আমাকে অসুস্থ দেখে মারা যাওয়ার চেয়ে আমার মৃত্যু কাটিয়ে ওঠা তার পক্ষে সহজ হবে। আপনি এটা কিভাবে ভাবতে পারেন? আমার চোখ দিয়ে অশ্রু ফুলে উঠতে জিজ্ঞেস করলাম। কারণ আমার বয়স তখন ১৬ বছর। আমার মায়ের সাথে যা হয়েছিল তার কারণে সে মদ্যপ হয়ে উঠেছে। যাই হোক, তিনি এক রাতে বাড়িতে এসে আমাকে খুঁজে পেয়ে অ্যাম্বুলেন্স ডাকলেন। চিকিৎসকরা আমাকে বাঁচিয়েছিলেন এবং আমি ১ বছর কেমো দিয়েছিলাম এবং ক্ষমা পেয়েছিলাম। মায়ের চোখের দিকে তাকাতেই আমার চোখের জল দ্রুত গড়িয়ে পড়ল। সে তার হৃদয় বিদারক গল্প বললে তারা দুঃখ ও হতাশায় পূর্ণ ছিল। তিনি আমাকে একটি তোয়ালে দিয়েছিলেন এবং আমাকে বলেছিলেন যে আমি যদি স্নানে আর থাকি তবে আমি একটি ছাঁটাইতে পরিণত হব। সে বাথরুম থেকে বেরিয়ে এসে আমাকে বলল সে আমার পোশাক পরার জন্য অপেক্ষা করবে। আমি টব থেকে বেরিয়ে আসার সাথে সাথে আমি আমার চারপাশে তোয়ালে জড়িয়ে নিলাম এবং আয়নায় নিজেকে দেখলাম। আমি বিশ্বাস করতে শুরু করেছি যে আমার মা এবং তার অতীতের আরও কিছু আছে যা আমি জানতাম না। আমি আমার পোশাক পরলাম, আমার বেডরুমে চলে গেলাম এবং তার পাশে বিছানায় বসলাম। আমি তার হাত ধরে উল্টে দিলাম, তার কবজিতে আমার বাবার নাম লেখা ট্যাটুর দিকে তাকিয়ে। তোমার বাবাকে এত মাতাল হওয়ার জন্য একটি ক্লাব থেকে বের করে দেওয়া হয়েছিল যে তিনি একটি দৃশ্য তৈরি করেছিলেন। আমি ইতিমধ্যেই তাকে সেই রাতে লক্ষ্য করেছি, এবং যখন আমি কিছু তাজা বাতাস পেতে বাইরে হাঁটছি, তিনি ইটের দেয়ালের বিপরীতে বসেছিলেন। আমি একটি ক্যাবকে স্বাগত জানাই, তাকে এতে সাহায্য করে বাড়িতে নিয়ে যাই। মা, এটা বিপজ্জনক। আপনি শুধু এই মতো জিনিস না, এমনকি আমি এর চেয়ে ভালো জানি। তিনি আমার দিকে হাসলেন এবং আমার মাথার পাশে চুম্বন করলেন।
আপনি আপনার বাবার মতো শোনাচ্ছেন। আমি যখন তাকে এখানে পেন্টহাউজে নিয়ে আসি তখন সে তার সমস্ত কাপড়ে অসুস্থ হয়ে পড়েছিল এবং আমি তাকে সারা রাত তার নিজের বমিতে বসতে দিতে পারিনি, তাই আমি তাকে জামা খুলে দিয়েছিলাম এবং নিশ্চিত হয়েছিলাম যে সে তার বিছানায় নিরাপদ ছিল। আমি যাওয়ার আগে যখন আমি তাকে শেষবারের মতো পরীক্ষা করতে গিয়েছিলাম তখন সে তার পিঠে ছিল, তাই আমি তাকে তার পাশে নিয়েছিলাম এবং সারা রাত তার পাশে বসেছিলাম যাতে সে আর ছুঁড়ে না ফেলে। এভাবেই তোর দাদা মারা গেছে, নিজের বমিতেই দম বন্ধ হয়ে মারা যান তিনি। আমি ঘুমিয়ে পড়লাম এবং যখন আমি জেগে উঠলাম তখন সকাল হয়ে গেছে। আমি আমার পিঠে শুয়ে পড়লাম এবং আমার মা আমার পাশে শুয়ে পড়ল। বাবা যখন ঘুম থেকে উঠে দেখলেন আপনি তার পাশে শুয়ে আছেন। সেই ঘুম থেকে ওঠার আগে আমি পেন্টহাউস থেকে বেরিয়ে যেতে চেয়েছিলাম, তাই আমি রান্নাঘরে গিয়েছিলাম, কফির পাত্র তৈরি করেছিলাম এবং আমার বিখ্যাত হ্যাংওভার ককটেল তৈরি করেছিলাম। আমি পানীয়ের সাথে একটি নোট রেখে যাচ্ছিলাম যখন সে রান্নাঘরে এসে আমাকে ভয় দেখিয়েছিল। সে তোমাকে কি বলেছে? আমি জিজ্ঞেস করলাম। সে আমার দিকে তাকিয়ে হাসল। তোমার বাবার কাছে নিয়মের তালিকা ছিল এবং তিনি ভেবেছিলেন যে আমি সেগুলির একটি ভেঙেছি। এটা অদ্ভুত, তার কি ধরনের নিয়ম ছিল? এটা এমন কিছু যা আমি মনে করি না তোমার বাবা চাইবেন আমি তোমার সাথে কথা বলি। আমি গল্প শুনেছি, আপনি জানেন, তার এবং তার ছোটবেলায় যে সকল নারীর সাথে তার ডেট করা হয়েছিল তার গল্প। কিছু গল্প খুব সুন্দর না। আমার মা আমার হাত নিলেন এবং আমাদের আঙ্গুলগুলোকে জড়িয়ে দিলেন। সে আমার সাথে দেখা করার পর সব বন্ধ হয়ে গেল এবং আপনার বাবা সেই ব্যক্তি হয়ে উঠলেন যা তার ভাগ্য ছিল। শোন, জুলিয়া, তোমার বাবা তোমাকে এবং এই পরিবারকে সারা বিশ্বের যেকোনো কিছুর চেয়ে বেশি ভালোবাসে। তিনি এই মুহূর্তে রাগের অভিনয় করছেন এবং অবশেষে তিনি শান্ত হবেন। কিন্তু আজ এখানে যা হয়েছে তা নিয়ে আমাদের কথা বলা দরকার। আমি আপনার সাথে একটি খোলা এবং সৎ সম্পর্ক ছাড়া আর কিছুই চাই না এবং আমি ভেবেছিলাম যে আমাদের এটিই ছিল। আপনার সাথে সৎ হতে আমি খুব কষ্ট পেয়েছি যে আপনি অনুভব করেছিলেন যে আপনি আমার কাছে এসে এই ছেলেটির সাথে আমার সাথে কথা বলতে পারবেন না। ছাদের দিকে তাকাতেই আমার চোখ আবার ভরে উঠল। আমি দুঃখিত। আমি আপনার সাথে কথা বলতে পারিনি কারণ আপনি বাবাকে বলবেন বা আপনি আমাকে লেকচার দেবেন এবং এটি থেকে কথা বলার চেষ্টা করবেন। আমি মনে করি আমি তাকে ভালোবাসি, মা। ওহ, জুলিয়া, প্রেম এত জটিল। আপনি ভাবতে পারেন যে আপনি তাকে ভালোবাসেন, কিন্তু 16 বছর বয়সে ভালোবাসা কি তা বোঝা আপনার পক্ষে কঠিন। আপনার আরও অনেক বয়ফ্রেন্ড থাকবে যা আপনি মনে করেন যে আপনি ভালোবাসেন, যতক্ষণ না সেই একজন বিশেষ ব্যক্তি যিনি আপনার থেকে নিঃশ্বাস ছুঁড়ে ফেলেছেন, আপনার দিকে তাকাচ্ছেন। আমি বাজি ধরে বলতে পারি আমার বয়সে তোমার অনেক বয়ফ্রেন্ড ছিল। আমি কয়েকজন ছেলের সাথে ডেট করেছি, কিন্তু ক্যান্সারে আক্রান্ত মেয়েটির সাথে কেউ জড়িত হতে চায়নি। সত্যি কথা বলতে, আমি তোমার বাবার সাথে দেখা করার আগে আমার একজন বয়ফ্রেন্ড ছিল এবং আমরা 4 বছর ধরে ডেট করেছি। তার নাম ছিল কাইল। ওয়াও, 4 বছর এবং আপনি ব্রেকআপ? কেন? এটি আরেকটি গল্প যা আমি এখনও আপনার সাথে যেতে প্রস্তুত নই। আমি শুধু বলবো যে তিনি আমাকে আমাদের ছোট্ট অ্যাপার্টমেন্টে রেখে গেছেন এবং খুব বেশি দিন পরেনি যে আমি তোমার বাবার সাথে দেখা করেছি। অবশ্যই, আপনি কাইলকে ভালোবাসতেন যদি আপনি তার সাথে 4 বছর থাকতেন, আমি বললাম। আমি কাইলকে ভালোবাসতাম, কিন্তু কাউকে ভালোবাসা আর কাউকে ভালোবাসার মধ্যে পার্থক্য আছে। আমি সুবিধার বাইরে কাইলের সাথে ছিলাম এবং আমাকে গাইড করার এবং অন্যথায় বলার জন্য আমার কেউ ছিল না। আমার বাবা মারা যাওয়ার সময় তিনি সেখানে ছিলেন এবং তিনি সান্ত্বনার উৎস ছিলেন, তাই আমি কেবল তার সাথেই ছিলাম। আমি শুধু আশা করি আপনি সেক্স করার জন্য অপেক্ষা করতেন এবং প্রথমে এটি সম্পর্কে আমার সাথে কথা বলতেন। এটা তোমার প্রথমবার ছিল, তাই না? হ্যাঁ, মা, এটা আমার প্রথমবার ছিল এবং আমি দেখতে পাচ্ছি না বড় ব্যাপার কি। যৌনতা বিশেষ বা মহান কিছু নয়, এটি আঘাত করেছে, এটি বিশ্রী ছিল এবং আমি নিজের সম্পর্কে খারাপ বোধ করছি। আমি ভেবেছিলাম আমি প্রদীপ্ত এবং মহান বোধ করা উচিত ছিল। ঈশ্বর, আমি বিশ্বাস করতে পারছি না যে আমি তোমাকে এই কথাটা বলতে যাচ্ছি, কিন্তু তোমার এবং বাবার অবশ্যই আশ্চর্যজনক যৌনতা থাকতে হবে কারণ তুমি সবসময় জলজলে থাকো। সে আমার দিকে তাকিয়ে হালকা হাসল। আপনি সত্য জানতে চান? আমরা করি। তোমার বাবা বেডরুমের ভিতরে এবং বাইরে একজন আশ্চর্যজনক মানুষ। মা, থামো। এটা খুব বেশি তথ্য। ওহ, জুলিয়া,
আপনি কখন সঠিক সময় জানতে পারবেন, এবং আপনি যখন আপনার স্বপ্নের মানুষটির সাথে দেখা করবেন তখন আপনি জানতে পারবেন। তোমার বয়স মাত্র 16, সুইটি। আপনার জীবনে একটি ছেলে বা সম্পর্কের জটিলতার প্রয়োজন নেই। এর জন্য আপনার কাছে প্রচুর সময় থাকবে। তিনি আমাকে মাথায় চুমু খেয়ে বিছানা থেকে উঠে বললেন, আরে মা। আমি বললাম যখন সে রুম ছেড়ে চলে গেল, হ্যাঁ সুইটি। আমি কি এখনও গ্রাউন্ডেড? সে মাথা কাত করে ঠোঁট চেপে ধরে। হ্যাঁ বাবু, তুমি এখনও গ্রাউন্ডেড। আর একটা কথা জিজ্ঞেস করতে পারি? এটা কি, জুলিয়া? আপনি বাসায় এসেছেন কেন? আমি জিজ্ঞেস করলাম। বিমানটির যান্ত্রিক সমস্যা ছিল, তাই আমরা কখনোই বিমানবন্দর ছেড়ে যাইনি। ওহ, আমি বললাম যখন সে দরজা দিয়ে বেরিয়ে গেল, শুধু আমার ভাগ্য। অধ্যায় 6। আমি বাকি রাত আমার রুমে ছিলাম এবং আমার মা এবং আমি কি নিয়ে কথা বলেছিলাম তা নিয়ে ভাবছিলাম। পরদিন সকাল ছিল রবিবার। প্রতি রবিবার আমরা পারিবারিক নাস্তা করতাম। আমার মা বলেছিলেন যে সপ্তাহের একদিন আমাদের পরিবার হিসাবে সকালের নাস্তা খেতে হবে। আমি নিচে যেতে চাইনি কারণ গতকালের পরে আমি আমার বাবার মুখোমুখি হতে পারিনি। আমার দরজায় টোকা পড়ল এবং কলিন আমাকে বলল খাওয়ার সময় হয়েছে। আমি একটা গভীর শ্বাস নিয়ে নিচের দিকে চলে গেলাম। আমি যখন রান্নাঘরে গেলাম, দেখলাম আমার বাবা টেবিলে বসে কফি খাচ্ছেন এবং খবরের কাগজের দিকে তাকিয়ে আছেন। প্রতিদিন সকালে সে আমার দিকে তাকায়নি। আমি আমার মায়ের কাছে গিয়েছিলাম এবং তার শুভ সকাল চুম্বন করেছি। আমি আমার বাবাকে এড়িয়ে গিয়েছিলাম কারণ আমি জানতাম না তিনি কিভাবে প্রতিক্রিয়া জানাবেন। প্রাতরাশ নীরব ছিল, এবং এটি অস্বস্তিকর ছিল। আমি আমার ডিম খেয়েছিলাম এবং আমার প্লেটটি বেসিনে নিয়ে গিয়েছিলাম। রান্নাঘর থেকে বের হওয়ার আগে থেমে ঘুরে ঘুরে দাঁড়ালাম। আমার হোমওয়ার্ক আছে আমাকে করতে হবে, এবং এটা করার জন্য আমার কম্পিউটার দরকার। আমার বাবা রাগের চোখে আমার দিকে তাকালো। আপনি আপনার স্কুলের কাজের জন্য আমার অফিসে আমার কম্পিউটার ব্যবহার করতে পারেন। আপনি আপনার ল্যাপটপ ফেরত পাচ্ছেন না। বাবা, দয়া করে। আমি দুঃখিত, আমি অনুনয় করেছিলাম। দুঃখিত, এইবার এটি কাটতে যাচ্ছে না, জুলিয়া। বাবা, চলো, কলিন বলল। এই থাক ছেলে, এর সাথে আপনার কোন সম্পর্ক নেই। এটা আমার মেয়ে এবং আমার মধ্যে। আমি খুব রাগান্বিত ছিলাম। আমি ভেবেছিলাম যে আমার মা হয়তো গত রাতে তার সাথে কিছু অর্থের কথা বলেছেন এবং তিনি অন্তত আমাকে ক্ষমা করে দিতেন, কিন্তু আমার ধারণা আমি ভুল ছিলাম। আমার হৃদয় ছুটছিল যখন আমি আস্ফালন করে বললাম, আমি যদি আমার বাবা না হতেন। টেবিল থেকে উঠে মাথা নেড়ে আমার দিকে তাকিয়ে রইল। আপনার গাধা উপরে পান। আমি আপনাকে বাকি দিন বা রাতে দেখতে চাই না, তিনি চিৎকার করলেন। এটা নিয়ে চিন্তা করবেন না, তোমাকে করতে হবে না। আমি সিঁড়ি বেয়ে আমার রুমে গিয়ে কেঁদে উঠলাম। আমি বিছানায় শুয়ে পড়লাম এবং কাঁদলাম। আমি জানতাম না যে আমি কান্না করছি কারণ আমি ধরা পড়েছিলাম বা আমি আমার বাবাকে আঘাত করেছি এবং তিনি আমার প্রতি হতাশ হয়েছিলেন। আমার এখান থেকে বের হওয়া দরকার। এখানে আর থাকতে পারলাম না। আমি আমার বেডরুমের জানালার বাইরে তাকালাম যখন আকাশ মেঘে ঢেকে গেছে। একটা জায়গা ছিল যেখানে আমার যেতে হবে, এমন একটি জায়গা যেখানে আমি জানতাম যে আমি চিন্তা করতে পারি এবং কিছুটা শান্তির অনুভূতি খুঁজে পেতে পারি। আমি একটি হালকা ব্যাগ প্যাক করেছিলাম কারণ আমি জানতাম না যে আমি কিছুক্ষণের জন্য ফিরে আসব কিনা। আমি আমার মা এবং কলিনকে চলে যেতে শুনেছি, যার মানে আমি আমার বাবার সাথে একা বাড়িতে ছিলাম। পোশাক পরে, আমি আমার চুল একটি পানিটেল মধ্যে রাখা এবং আমার জুতা পরা। আমি সাবধানে দরজা খুললাম এবং আমার ঘরের বাইরে পা রাখলাম, হলওয়ের দিকে তাকালাম এবং নিশ্চিত হলাম যে সে আশেপাশে নেই। আমি রান্নাঘরের সিঁড়ি বেয়ে নিচে নামলাম এবং কোণার চারপাশে উকি দিয়ে দেখলাম সে সেখানে আছে কিনা। তিনি ছিলেন না। আমি বাজি ধরতাম সে তার অফিসে ছিল। আমি পেন্টহাউস থেকে লিফটটি বের করতে পারিনি কারণ সে দরজা খোলার শব্দ শুনতে পাবে। তাই আমি নিঃশব্দে সামনের দরজাটি খুললাম এবং বাইরে বেরিয়ে এলাম। আমার পিছনে যতটা সম্ভব নরমভাবে বন্ধ করে দিলাম। আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলতেই লিফটটা লবিতে নামিয়ে বিল্ডিং ছেড়ে চলে গেলাম। সেন্ট্রাল পার্কে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল বৃষ্টি হবে, কিন্তু আমি পাত্তা দিইনি। বৃষ্টি হোক বা ঝলমলে, এটা তখনও আমার সান্ত্বনার জায়গা ছিল। আমি কনজারভেটরি গার্ডেনে ঘাসের উপর একটি খোলা জায়গা খুঁজে পেয়েছি এবং আমি আমার হাঁটু বুকে নিয়ে বসলাম। অশ্রু ঝরতে লাগল, যেমন আকাশ থেকে বৃষ্টি হল।
আমি উপরের দিকে তাকালাম এবং বৃষ্টির ফোঁটা আমার মুখে আঘাত করল যখন আমি ভাবছিলাম যে আমার জীবন কতটা চুষছে। বৃষ্টি আমার ত্বকে আঘাত করার সাথে সাথে শীতল ছিল এবং আমি আমার হাঁটুতে মাথা রেখে কাঁদছিলাম। আমি কখনোই ভাবিনি যে আমি এখানে আছি, আমার মেয়ের সাথে এমন করছি। আমি পেছনে থেকে একটি কণ্ঠস্বর শুনতে পেলাম। বিজ্ঞাপন। আমি মাথা তুলে আমার পিছনে তাকালাম, কারণ আমার বাবা আমার থেকে কয়েক ফুট দূরে ছাতা ধরে দাঁড়িয়েছিলেন। আমাকে কথা বলতে ছাড়ুন, বাবা। আমি ইতিমধ্যে যতটা কষ্ট দিচ্ছি তার চেয়ে বেশি কষ্ট দেবে এমন আর কিছু নেই যা তুমি বলতে পারো। সে আমার কাছে এসে বসল। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমার বাবা ভিজে ঘাসে বসে আছেন। আমি জানতাম আমি তোমাকে এখানে খুঁজে পাব। আমি তার দিকে তাকালাম যখন সে আমাকে একটি ছোট তোয়ালে দিল। আপনি কিভাবে জানলেন আমি কোথায় ছিলাম? এটি এমন একটি জায়গা যেখানে আমাদের তর্ক করার পরে আপনার মা সর্বদা ছুটে যাবেন। আমি আপনার সাথে কথা বলতে আপনার রুমে গিয়েছিলাম এবং আপনি চলে গেছেন। তিনি হাসলেন। তুমি ঠিক তোমার মায়ের মতো। এটা কি খারাপ জিনিস? আমি জিজ্ঞেস করলাম, না, বাবু, তা নয়। আপনার মা একজন আশ্চর্যজনক মহিলা এবং তার মতো হতে পেরে আপনার খুব গর্বিত হওয়া উচিত। আমি তার দিকে মৃদু হাসলাম যখন সে আমার হাত ধরেছিল। জুলিয়া, আমি আগে এবং যেভাবে তোমাকে চিৎকার করেছিলাম তার জন্য আমি দুঃখিত। আমি আমার জীবনে এমন কিছু কাজ করেছি যা নিয়ে আমি গর্বিত নই। আসলে, আমি অনেক কিছু করেছি যার জন্য আমি অনুশোচনা করি এবং আমি চাই না যে আপনি জীবনে কোনো অনুশোচনা করবেন। আপনি আমার রাজকন্যা, এবং আমি আপনাকে রক্ষা করার জন্য যা কিছু করব এবং নিশ্চিত করব যে আপনার কোনো অনুশোচনা নেই। আপনি সবসময় এটা করতে পারেন না, বাবা। আপনাকে আমাকে ভুল করতে দিতে হবে কারণ এটিই একমাত্র উপায় যা আমি শিখব। এবং গতকাল একটি ভুল ছিল। আমি নিচের দিকে তাকিয়ে বললাম। তিনি একটি তীক্ষ্ণ নিঃশ্বাস নিয়ে আমার চারপাশে তার হাত রাখলেন, আমাকে তার মধ্যে টেনে নিলেন। আমার প্রিয় মেয়ে, আমরা সবাই ভুল করি, কিন্তু তোমার বয়স মাত্র 16 বছর। তুমি কি ভাবছিলে? বিজ্ঞাপন। আমি ভাবছিলাম যে আপনি মাকে যেভাবে ভালোবাসেন আমি তার কাছে কতটা ভালোবাসতে চাই। আমার সব বন্ধুর বাবা মা তালাকপ্রাপ্ত বা একে অপরকে সহ্য করতে পারে না। কিন্তু তুমি আর মা, তোমার ভালোবাসা এমন কিছু যা আমি কখনো দেখিনি। এটি বাস্তব এবং এটি স্বাভাবিক, এবং কখনো কখনো আমি এই পৃথিবীতে যা দেখেছি তাতে বিশ্বাস করা কঠিন। আমি সেই ধরনের ভালোবাসা চাই। বাবু, তোমার বয়স মাত্র 16। আপনি খুব দ্রুত বড় হওয়ার চেষ্টা করছেন। আপনি এমন একজনকে খুঁজে পাবেন যে আপনাকে আপনার মায়ের মতো ভালোবাসবে এবং আমি একদিন পরস্পরকে ভালোবাসব, যখন আপনি বড় হবেন। আমি 30 বছর বয়স পর্যন্ত প্রেম কি তা জানতাম না, এবং আমি তোমার মাকে প্রথম দেখেছিলাম। আমি মাথা উঁচু করে তার দিকে তাকালাম। ক্লাবে আপনার মাতাল রাতের পরে যখন আপনি তাকে রান্নাঘরে দেখেছিলেন? সে আমার দিকে ভ্রু তুলেছে। সে আপনাকে সে সম্পর্কে বলেছে? হ্যাঁ। এবং তিনি আপনার নিয়মগুলির তালিকা সম্পর্কে কিছু বলেছেন এবং আপনি কিভাবে ভেবেছিলেন যে সে সেগুলির মধ্যে একটি ভেঙেছে। এটা কিসের? এমন কিছু নেই যা সম্পর্কে আপনাকে জানতে হবে। আপনার একমাত্র জিনিসটি জানতে হবে যে আমার নিয়মগুলির তালিকাটি আমার অনুশোচনার মধ্যে একটি ছিল। তিনি আমার মাথার শীর্ষে চুম্বন করার সময় বলেছিলেন। মা বলেছিলেন যে আমি সঠিক ব্যক্তিকে তা আমি জানব যখন সে আমার দিকে তাকিয়ে আমার নিঃশ্বাস সরিয়ে নেয়। আমার চারপাশে তার আঁকড়ে ধরে। সে ঠিক বলেছে, আপনি তা মুহূর্তের মধ্যে জানতে পারবেন। এখন, আপনি কি মনে করেন আমরা অন্য কোথাও গিয়ে কথা বলতে পারি? এটা সত্যিই বৃষ্টি হচ্ছে, এবং আমি ভিজতে ক্লান্ত। আমি তার কাছ থেকে দূরে টেনে হেসেছিলাম। চল বাসায় যাই বাবা। তিনি আমার হাত ধরলেন এবং আমরা পার্ক থেকে বেরিয়ে এলাম। আমি সত্যিই দুঃখিত, বাবা। আমি কখনোই আপনাকে আঘাত করতে চাইনি, এবং যদি আমি গতকালের ঘটনাগুলি ফিরিয়ে নিতে পারি তবে আমি করব। আমি জানি তুমি দুঃখিত, জুলিয়া, সে বলল। আমরা রেঞ্জ রোভারে উঠে বাড়ির দিকে রওনা দিলাম। উপরে গিয়ে কিছু শুকনো কাপড় পরে নাও। আমরা দুপুরের খাবার খেতে বের হব এবং একটি নতুন ফোন পেতে দোকানে থাম, যেহেতু আপনি আপনার ফোনটি ভেঙে দিয়েছেন। আমি এর জন্য অর্থ প্রদান করব। আমি দুঃখিত, এটা আমার সব দোষ ছিল। ঠিক আছে, রাজকুমারী, তোমার কি কোন ধারণা আছে আমার জন্য তোমার মা কত ফোন ভেঙেছে? আমি তাকে দেখে হেসেছিলাম যখন আমরা উপরে উঠেছিলাম এবং পরিবর্তন করতে আমাদের বেডরুমে গিয়েছিলাম। আমি কিছু শুকনো কাপড় পরার সাথে সাথে আমি তার দরজায় টোকা দিলাম, এবং সে আমাকে ভিতরে আসতে বলল।
বাবা তুমি কি প্রস্তুত? তিনি বিছানার শেষে বসলেন এবং আমাকে তার পাশে বসতে থাপ্পড় দিলেন। আমার একটি প্রশ্ন আছে, জুলিয়া, এবং দয়া করে এতে বিব্রত হবেন না। আমার জানা দরকার যে ব্রডি একটি কন্ডোম ব্যবহার করেছিল। হায় খোদা, বাবার কাছ থেকে এই কথাগুলো শুনে আমি মরে যেতে চেয়েছিলাম। আমি জানতাম যে তাকে জিজ্ঞাসা করার জন্য সবকিছু নেওয়া হয়েছে। হ্যাঁ বাবা, আমরা একটা কন্ডোম ব্যবহার করেছি। যদি এটি আপনাকে আরও ভালো বোধ করে তবে এটি মোটেও ভালো অভিজ্ঞতা ছিল না এবং আমি এটিকে আমার অনুশোচনার মধ্যে একটি বলে মনে করি। দেখলাম তার চোখ জলে ভরে গেছে। তিনি আমার চারপাশে তার হাত রাখলেন এবং আমি তার কাঁধে আমার মাথা রাখলাম। ওহ প্রিয়তমা, আপনি যখন 100% প্রস্তুত হবেন তখন এটি আপনার জীবনের সেরা অভিজ্ঞতাগুলির মধ্যে একটি হবে। আমি তোমাকে কথা দিচ্ছি। সে আমাকে চুমু খেতে খেতে ফিসফিস করে বলল, এখন চল, দুপুরের খাবার খেতে যাই। তুমি কোথায় যেতে চাও? শেক শ্যাক। আমি হাসলাম। তাদের কাছে বিশ্বের সেরা বার্গার আছে। আমার বাবা আমার দিকে তাকালেন, মাথা নাড়লেন এবং দীর্ঘশ্বাস ফেললেন। ঠিক আছে, যদি আপনি গ্রীষ ভরা একটি মধ্যাহ্নভোজনে জোর দেন। তুমি অবশ্যই তোমার মায়ের মেয়ে। না, আমি মজা করছি, বাবা। আমি জানি আপনি সেই জায়গাটিকে কতটা ঘৃণা করেন। আমি হাসলাম। চলো আমরা সেই রেস্তোরাঁয় যাই যেখানে আমরা সেই সব ভালো সালাদ পাব। এখন আপনি কথা বলছেন। আমরা দুজনেই বিছানা থেকে উঠতেই তিনি হাসলেন। আমরা প্রথম জিনিসটি আমার নতুন ফোন পেতে দোকানে থামা ছিল। আমার বাবা তার সাথে আমার ভাঙা একটি নিয়ে এসেছিলেন যাতে তারা আমার সমস্ত পরিচিতি এবং ছবি স্থানান্তর করার চেষ্টা করতে পারে। আমার নতুন ফোন পাওয়ার সাথে সাথে আমরা নিউ ইয়র্কের রাস্তায় হাত দিয়ে রেস্তোরাঁয় চলে যাই। আমরা যখন পৌঁছলাম, আমরা তৎক্ষণাৎ বসলাম এবং আমি সাহায্য করতে পারলাম না, কিন্তু আমাদের টেবিলের ওপাশে মহিলাদের বসে থাকা টেবিলটি লক্ষ্য করলাম। তারা দেখল যখন আমার বাবা রেস্তোরাঁ জুড়ে হাঁটছেন এবং বুথে বসে আছেন। আমাদের মধ্যাহ্নভোজ জুড়ে তাদের তাকানো অব্যাহত ছিল। আমি আমার বাবাকে বলেছিলাম যে আমাকে বিশ্রামাগার ব্যবহার করতে হবে এবং আমি এখনই ফিরে আসব। আমি দেখেছি যে তাদের চোখ আমার দিকে ঘুরছে যখন আমি হেঁটে যাই, যখন তারা আমাকে উপরে এবং নিচে দেখছিল। আমি বাথরুম ব্যবহার করার পরে আমি হেঁটে গেলাম, আমার বাবার পাশে বসলাম এবং আমাদের পাশের টেবিলে থাকা মহিলাদের দিকে তাকালাম। হাই, আমি কি আপনাকে চিনি? প্রশস্ত হাসি দিয়ে জিজ্ঞেস করলাম। জুলিয়া, থামো, আমার বাবা বললেন। আমি উঠে টেবিলের কাছে চলে গেলাম, তারপরও মহিলাদের জিজ্ঞেস করলাম আমি তাদের চিনি কিনা। আপনি কি নিশ্চিত যে আমরা আগে দেখা করিনি? ওখানে তার কি হবে? আমি আমার বাবার দিকে ইশারা করার সাথে সাথে জিজ্ঞাসা করলাম, যিনি আমাকে খারাপ চেহারা দিচ্ছেন। না, আমি বিশ্বাস করি না যে আমরা দেখা করেছি, একজন মহিলা কথা বলেছিলেন। সত্যিই, আমি বলেছিলাম যখন আমি আমার নিতম্বে হাত রাখলাম এবং তাদের প্রত্যেকের দিকে তাকালাম। দেখুন, আমি ভেবেছিলাম যে আপনি রেস্টুরেন্টে প্রবেশ করার মুহূর্ত থেকে আপনি যেভাবে আমার এবং আমার বাবার দিকে তাকাচ্ছেন সেভাবেই আমরা একে অপরকে চিনি। সুতরাং, যেহেতু আমরা একে অপরকে চিনি না, তাই আমি ধরে নিচ্ছি যে আপনি আর আমাদের পথ দেখবেন না। আমি কি ঠিক? মহিলারা বিব্রত অবস্থায় একে অপরের দিকে তাকালো এবং তারপর আমার দিকে তাকিয়ে মাথা নেড়ে বলল, আপনার লাঞ্চের বাকি অংশ উপভোগ করুন। মহিলারা, আমি বসতেই হাসলাম। জুলিয়া রোজ, কি হলো বাবা, প্লিজ। তারা তাকানো বন্ধ করবে না, তাই আমি ভেবেছিলাম হয়তো আমরা আগে দেখা করেছি এবং আমার মনে নেই। আমরা বুথ থেকে উঠেছিলাম এবং যখন আমি আমার বাবার সামনে যাচ্ছিলাম, আমি শুনতে পেলাম যে তিনি টেবিলে থাকা মহিলাদের কাছে ক্ষমা চেয়েছেন। আমরা বাইরে পা রাখলাম এবং আমার বাবা আমার ঘাড়ের চারপাশে তার হাতটি আটকে দিলেন। আপনি অপেক্ষা করুন যতক্ষণ না আমি কিছু ছেলেকে আপনার দিকে তাকিয়ে আছে, তিনি একটি অশুভ কণ্ঠে বললেন। আমরা পেন্টহাউজে প্রবেশ করলাম এবং আমার মা রান্নাঘর থেকে হেঁটে এলেন। সে চলে গেল এবং আমার বাবাকে ঠোঁটে চুমু দিল এবং তারপরে তার হাত আমার চারপাশে রাখল এবং আমার মাথায় চুমু দিল। আপনাদের দুজনের কাজ শেষ হয়েছে দেখে আমি আনন্দিত, সে হাসল। ফোনটি দেখ বাবা আমাকে কিনেছে, আমি বললাম। আমি আমার মায়ের কাছে ধরলাম। ভালো ফোন, কনর, সে তার দিকে তাকিয়ে বলল। সে কাঁধ নাড়ল। জুলিয়া ভেবেছিল যে রেস্তোরাঁয় আমরা দুপুরের খাবার খেয়েছিলাম সেখানে মহিলাদের টেবিলে কিছু কথা বলা ভালো ধারণা হবে। কেন, তারা কি তোমার বাবার দিকে তাকিয়েছিল? আমার মা আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন। হ্যাঁ,
তারা পুরো সময় তার দিকে তাকিয়েছিল এবং তারপর তারা আমাকে উপরে এবং নিচে তাকালো, তাই আমার মনে হয়েছিল যে আমি কিছু বলতে চাই। আমার মা আমাকে হাই ফাইভ করলেন এবং হাসলেন। আমি আমার বাবার দিকে তাকালাম এবং তিনি তার নিঃশ্বাসের নিচে কিছু গুজানোর সময় মাথা নেড়ে চলে গেলেন। তুমি কি কখনো ক্লান্ত হও না, মা? আমি জিজ্ঞেস করলাম। কখনো কখনো আমি করি, কিন্তু আপনার বাবা খুব সেক্সি মানুষ, তাই আপনি সত্যিই তাদের দেখার জন্য দোষ দিতে পারেন না। আমি দুঃখিত, কিন্তু আমি বাবাকে সেক্সি মানুষ বলে ভাবতে পারি না। আমি সুদর্শনভাবে লাইন আঁকি। আমি হাসলাম। আমি আমার ফোন নিয়ে আমার রুমে চলে গেলাম। প্রথম যে ব্যক্তিকে আমি একটি টেক্সট বার্তা পাঠিয়েছিলাম তিনি ছিলেন লন্ডন। আরে, আমি একটি নতুন ফোন পেয়েছি এবং আমি আর গ্রাউন্ডেড নই। আপনি কেন আসেন না যাতে আমরা গতকালের কথা বলতে পারি? ওএমজি! কলিন আমাকে বলেছে কি হয়েছে, এবং আমি সত্যিই দুঃখিত। আমি 1 সেকেন্ডের মধ্যে উঠব। আমি এটি সম্পর্কে চিন্তা করার পরে, আমি নিচে দৌড়ে গেলাম এবং আমার বাবাকে জিজ্ঞাসা করলাম যে লন্ডন আসা ঠিক আছে কিনা। তিনি বলেন এটা ঠিক ছিল এবং তিনি জিজ্ঞাসা করার জন্য আমাকে ধন্যবাদ। আমি স্বস্তি পেয়েছি যে আমার বাবা এবং আমি ভালো অবস্থায় ফিরে এসেছি। তিনি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন এবং আমি যেভাবে আমাকে হত্যা করেছি তাকে আঘাত করার চিন্তাভাবনা। আমি সেখানে গিয়েছিলাম যেখানে সে তার ডেস্কে বসেছিল এবং তার গালে চুমু খেলাম। ওটা কিসের জন্য ছিল? আমি গত কয়েকদিন যা বলেছি তার জন্য আমি দুঃখিত। আমি তোমাকে ঘৃণা করি না, এবং আমি খুব খুশি যে তুমি আমার বাবা। জুলিয়া, ধন্যবাদ, বাবু। আমি তোমাকে অনেক ভালোবাসি। সে বলেছিল যে সে আমার কাছে এসে জড়িয়ে ধরল। আমিও তোমাকে ভালোবাসি বাবা। আমি তার অফিস থেকে বের হয়ে হেসেছিলাম। আমি রান্নাঘরের কাছে গিয়ে শুনলাম লন্ডন আমার মায়ের সাথে কথা বলছে। আমি চলে গিয়েছিলাম এবং তার ঘাড়ে আমার হাত হুক উপরে। এখন, আমি বললাম, হ্যাঁ, ম্যাডাম, দেখা হবে, মিসেস ব্ল্যাক। সে হাসল। আমরা দৌড়ে সিঁড়ি বেয়ে আমার রুমে গেলাম, এবং লন্ডন বিছানায় শুয়ে থাকার সাথে সাথে আমি দরজা বন্ধ করে দিলাম। তাহলে, এটা কেমন ছিল? আপনি কি তার সাথে কথা বলেছেন? আমি বাজি ধরে বলতে পারি তোমার বাবা তাকে প্রায় মেরে ফেলেছে। আপনি অনেক প্রশ্ন জিজ্ঞাসা করছেন। প্রথমত, এটি ভয়ঙ্কর ছিল এবং আমি আমার কুমারিত্ব ফিরে পেতে চাই। লন্ডন মাথা ঘুরিয়ে আমার উপর হাত রাখল। প্রথম সময় সবসময় কঠিন। এটা বাইক চালানো শেখার মতো, শুধু ফিরে পেতে এবং আবার চেষ্টা করুন। অবশেষে, আপনি এটি ঠিক করতে পারবেন। সে হাসল। আমি উঠে বসে আমার ফোনের দিকে তাকালাম। আমি আমার পরিচিতি খুললাম এবং ব্রডিকে একটি পাঠ্য বার্তা পাঠিয়েছি। হাই, আমি আপনাকে আবার দেখার জন্য অপেক্ষা করতে পারি না। আমাকে ডাকো। সে কি ভদ্র ছিল? উঠে বসতেই লন্ডন জিজ্ঞেস করল। হ্যাঁ, তিনি ছিলেন, এবং তিনি আমাকে জিজ্ঞাসা করতে থাকলেন আমি ঠিক আছি কিনা। আমি আমার ফোনের দিকে তাকিয়ে কিছুই দেখিনি। তিনি এখনও আমাকে টেক্সট করেননি। এ নিয়ে চিন্তা করবেন না, জুলিয়া। তিনি আপনাকে ফেরত পাঠাবেন। তিনি সম্ভবত এই মুহূর্তে ব্যস্ত। আমি একটি ছোট হাসি দিলাম কারণ আমার ভিতরের কিছু আমাকে বলেছিল যে আমি তার কাছ থেকে আর শুনব না। অধ্যায় 7 বিজ্ঞাপন কয়েক সপ্তাহ কেটে গেছে এবং আমি ব্রডির কাছ থেকে একটি শব্দও শুনিনি। এটা আমাকে পাগল করে তুলছিল এবং আমি এটা নিয়ে হতাশ হয়ে পড়ছিলাম। আমি আর্ট স্টুডিওতে গেলাম, যেখানে আমার মা একটি নতুন ছবি আঁকছিলেন। হাই, মধু, সে বলল। আরে, মা, আমি কি আপনার সাথে 1 মিনিট কথা বলতে পারি? অবশ্যই, বাবু, সে বলল যখন সে তার পেইন্টব্রাশ নামিয়ে রাখল, তার হাত মুছল এবং আমার পাশে সোফায় বসল। আমি সেই দিন থেকে ব্রডির কাছ থেকে শুনিনি, সে আমার চারপাশে তার হাত রাখা। আমি আপনাকে জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম যে আপনি তার সাথে কথা বলেছেন কিনা বা আপনি এখনও তাকে দেখতে পাচ্ছেন কিনা। আমি তাকে কল করেছি এবং আমি তাকে টেক্সট মেসেজ করেছি, এবং সে সাড়া দেবে না। আমি নিচের দিকে তাকিয়ে তার কাঁধে মাথা রেখে বললাম। তিনি আমার চারপাশে তার হাত আট হিসাবে আমার মা দীর্ঘশ্বাস ফেলে। কখনো কখনো, আমাদের কঠিন উপায়ে জিনিস শিখতে হবে। সবচেয়ে ভালো কাজ হল আপনার চিবুক উপরে তুলুন এবং এগিয়ে যান। সে খারাপ খবর, জুলিয়া। আমি জানি সে আপনার প্রথম ছিল, কিন্তু বিশ্বাস করুন যখন আমি আপনাকে বলি, এটি সর্বোত্তম জন্য। কারণ আপনি যদি তার সাথে থাকতেন তবে আপনি যে ব্যক্তির সাথে থাকতে চান তাকে মিস করবেন। এটি এখনও ব্যথা করছে, আমি বললাম, আমার মুখে অশ্রু গড়িয়ে পড়ল।
বিজ্ঞাপন, আমি জানি এটা করে, বাবু, সময় সব ক্ষত নিরাময় করে এবং সময় লাগবে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনি প্রতিদিন ভালো বোধ করতে শুরু করবেন। সে আমার চিবুক উপরে তুলে হাসল। এখন, আসুন ব্ল্যাক এন্টারপ্রাইজে যাই এবং আপনার বাবাকে নিয়ে যাই যাতে আমরা সবাই জিমে যেতে পারি। কলিন কি আমাদের সাথে আসছে? আমি জিজ্ঞেস করলাম। না, সে হেইলির বাড়িতে জীববিজ্ঞানে সাহায্য পেয়েছে। আমি বাজি ধরেছি সে। আমি হাসলাম। জুলিয়া রোজ ব্ল্যাক। এভাবে কথা বলো না। সে হাসল। আমরা পেন্টহাউজে গিয়েছিলাম, আমাদের জামাকাপড় পরিবর্তন করেছিলাম এবং তাকে নিতে আমার বাবার অফিসে গিয়েছিলাম। আমি লন্ডনে ফোন করে জিজ্ঞেস করেছিলাম যে সে আমাদের সাথে যেতে চায় কিনা, কিন্তু সে ইদানিং ভালো বোধ করছিল না এবং সে বলেছিল যে সে বিছানায় আছে। আমি তার সম্পর্কে উদ্বিগ্ন হতে শুরু করেছি কারণ গত সপ্তাহে সে স্বাভাবিক আচরণ করছিল না এবং সে আমাকে বলতো না কি ঘটছে। আমরা যখন ব্ল্যাক এন্টারপ্রাইজে পৌঁছলাম, তখন আমি আমার বাবার অফিস থেকে চিৎকার শুনতে পেলাম। আমি আমার মায়ের দিকে তাকালাম এবং তিনি তার চোখ ঘুরিয়ে নিলেন। দারুণ, আমি আশা করি সে মেজাজে নেই। সে হাসল। যে মুহূর্তে আমি দরজা খুললাম, সে আমাদের দিকে তাকালো এবং তার ফোনটি তার ডেস্ক জুড়ে ফেলে দিল। আমি কি আমার প্রিয় মেয়েদের দেখে খুশি? তিনি আমার কাছে যাওয়ার সময় হাসলেন, গালে চুম্বন করলেন এবং তারপরে আমার মাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। এই সব কি ছিল, বাবা? আমি জিজ্ঞেস করলাম। শুধু একটি ব্যবসায়িক চুক্তি খারাপ হয়ে গেছে। তোমার চিন্তার কিছু নেই, রাজকুমারী। ঠিক আছে, আপনি কি জিমে যেতে প্রস্তুত? আমার মা তাকে জিজ্ঞাসা। আমি এখান থেকে জাহান্নাম পেতে আরও বেশি প্রস্তুত। আমাদের দুজনের চারপাশে হাত রেখে তিনি হাসলেন এবং আমরা তার অফিস থেকে বেরিয়ে গেলাম। আমরা জিমের দরজা দিয়ে হেঁটে আমাদের প্রাইভেট লকার রুমে গেলাম। যত তাড়াতাড়ি আমার বাবা তার জামাকাপড় পরিবর্তন, আমরা তিনজন ট্রেডমিলে আরোহণ। বেশিরভাগ কিশোর কিশোরী তাদের পিতামাতার সাথে কাজ করতে বিব্রত হবে, কিন্তু আমি তা ছিলাম না। আমার মাথায় হেডফোন ছিল, আমার গান শোনার সাথে সাথে আমার মন তখনও ব্রডির উপর ভর করে উঠছিল। যখন আমার ট্রেডমিলে সময় শেষ হয়ে গেল, আমি সরে গেলাম, আমার বাবার হাত থেকে তোয়ালেটি ধরলাম এবং ব্রডি সুলিভান ওজন তুলছে বলে জিমের দিকে তাকালাম। আমি তাকে দেখেই গলগল করলাম। হাঁটু এবং প্রজাপতি দুর্বল বোধ করার পরিবর্তে আমি রাগ এবং শত্রুতা অনুভব করেছি। আমি আমার তোয়ালে নিচে ছুঁড়ে ফেলে ওজন বেঞ্চে গিয়ে ঠেকানোর সাথে সাথে আমার ত্বক গরম হতে শুরু করে। তিনি তার পিঠে ছিলেন, বেঞ্চ প্রেস করছেন যখন আমি তার উপরে দাঁড়ালাম, চোখের দিকে তাকিয়ে আমি খোঁচাতে চাইলাম। সে তার ওজন তুলল এবং আমি তা ধরলাম, তার মাথার উপর দিয়ে ধরে রাখা। আরে, জুলিয়া, কেমন আছো? আমি ভালো আছি, ব্রডি। কেমন আছো? আমি এই ওজন কমাতে পারলে ভালো হবে। আমি সোজা সামনে তাকালাম এবং দেখলাম আমার মা এবং বাবা আমাকে দেখছেন। আমার বাবা এক ধাপ এগিয়ে গেলেন এবং আমার মা তার হাত ধরে তাকে ধরে রাখলেন। আমি ব্রডিকে বেঞ্চে ওজন ফিরিয়ে আনতে সাহায্য করলাম এবং তিনি উঠে বসলেন এবং আমার দিকে তাকালেন যখন তিনি একটি তোয়ালে দিয়ে তার মুখ মুছলেন। আপনি আমাকে ডাকলেন না কেন? আমি জিজ্ঞেস করলাম। ঘাড়ের পেছনটা মুছতে মুছতে নিচের দিকে তাকালো সে। আমি ব্যস্ত ছিলাম। মজার, আপনি যখন আমার সাথে যৌন সম্পর্ক করার চেষ্টা করছেন তখন আপনি ব্যস্ত ছিলেন না। জুলিয়া, তোমার কণ্ঠস্বর কম কর। সে উঠে দাঁড়ালো এবং চারপাশে তাকালো। আপনি আমার কাছ থেকে কিছু নিয়েছিলেন এবং তারপরে আপনি আমাকে উপেক্ষা করেছেন? আপনি যা দিয়েছেন তা নিয়েছি। আপনি এটি চেয়েছিলেন এবং আপনি এটি ছেড়ে দিতে ইচ্ছুক ছিলেন। ভালো ছোট মেয়ে জুলিয়া খেলবেন না, সে চলে যেতে শুরু করার সাথে সাথে বলল। আমি তার হাত ধরে তাকে থামালাম। আপনি কি আমাকে যৌনতার জন্য ব্যবহার করেছেন? তুমি কি শুধু আমার সাথে সেক্স করতে চাও বলেই আমাকে ডেট করেছিলে? শুন, জুলিয়া, তোমাকে আমাকে একা ছেড়ে যেতে হবে। আমি আপনার প্রতি আগ্রহী নই, এবং আপনি সংযুক্ত হয়ে থাকলে আমি দুঃখিত। আমি আসলে আমার হৃদয় ভেঙে অনুভব করেছি যখন তিনি বলেছিলেন। আপনি আমার প্রশ্নের উত্তর দেননি, আমি ফিসফিস করে বললাম। আমার মা এবং বাবা চলে গেলেন এবং আমার মা আমার দিকে এবং তারপর ব্রডির দিকে তাকালেন। হাই, ব্রডি, সে বলল যখন সে তার ঘাড়ে হাত দিয়ে চেপে ধরে। মিসেস কালো, তুমি আমাকে কষ্ট দিচ্ছ, সে বলল। আমার মেয়ে আপনাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছে এবং আপনি তাকে উত্তর দেবেন। তিনি আমার বাবার দিকে তাকালেন, এবং আমার বাবা শুধু তার কাঁধ ঝাঁকালেন।
দুঃখিত ব্রডি, আপনি খেলুন, আপনি অর্থ প্রদান করুন। আমি সেখানে ছিলাম, এটি করেছি এবং বিশ্বাস করুন, এটি সুন্দর নয়। একজন মহিলাকে বিরক্ত করুন এবং পরিণতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকুন। ঠিক আছে, ঠিক আছে, আমি শুধু তোমার সাথে সেক্স করার জন্য ডেট করেছি। এটা বলার পর আমার মা ব্রডির ঘাড়ের চারপাশে তার আঁকড়ে ধরেছিলেন। আমি সম্পূর্ণ বোকা বোধ করেছি এবং আমি সেখানেই কাঁদতে চেয়েছিলাম। কিন্তু আমি তাকে আমার বিরতি দেখে আনন্দ দেব না, তাই স্বাভাবিক মনে হয়েছে তাই করেছি। আমি তার ক্রোচটি ধরলাম এবং আমার হাতে তার রাজকীয় রত্নগুলো ধরলাম। এই সময়ের মধ্যে জিমের সবাই তাকিয়েছিল, এটা ঠিক আছে ব্রডি। কারণ এগুলি, এখানে আমার হাতে, গর্ব করার মতো কিছুই নয়। আমি আমার গোলাপি আঙুল আমার অন্য হাত থেকে তার মুখের সামনে ধরে রাখলাম। এই দেখ, এই আপনার শিশ্ন, এখন আপনি যখনই আমাকে দেখবেন এবং আমি এই আঙুলটি ধরে রাখি, তখনই আপনাকে মনে করিয়ে দেওয়া হবে যে আপনি সত্যিই কতটা ছোট। আমি তার বল ছেড়ে দিতে গিয়ে বললাম, তুমি একটা পাগল কুত্তা, তুমি সেটা জানো। তিনি বলেন আমার মা তার কাছে ঝুঁকলেন এবং ফিসফিস করে বললেন, আপনি কি জানেন যে এটি আমার জিম? আমার স্বামী একটি বার্ষিকী উপহার হিসাবে আমার জন্য এটি কেনা। সুতরাং আপনি ভালোভাবে মনোযোগ দিয়ে শুনুন, মিস্টার সুলিভান। আপনি আর কখনো আমার জিমে পা রাখবেন না, কারণ আপনি যদি তা করেন তবে আমি আপনার বোবা গাধাকে বিধিবদ্ধ ধর্ষণের অভিযোগ করব। আমি কি নিজেকে পরিষ্কার করেছি? তিনি আমার দিকে তাকিয়ে হিসাবে ব্রোডি গল্প। হ্যাঁ, মিসেস ব্ল্যাক, আমি আপনাকে বুঝতে পেরেছি, সে বলল এবং তারপর আমার বাবার দিকে তাকালো। বাবা আস্তে আস্তে মাথা নাড়লেন। দুঃখিত, তার জিম, তার নিয়ম। আমার মনে হয় তুমি আমার মেয়ের কাছে ক্ষমা চাও। আমি দুঃখিত, জুলিয়া। আমি সত্যিই দুঃখিত যদি আমি আপনার অনুভূতিতে আঘাত দিয়ে থাকি। তিনি বলেছিলেন যে আমার মা তার হাত থেকে তার হাত সরিয়ে দিয়েছেন। যে কেউ যত্ন করে তার জন্য এটি সংরক্ষণ করুন। আমি আমার গোলাপি আঙুলটি আটকে রেখে আমাদের নিরাপত্তা প্রহরী ববিকে ডেকে বললাম, অনুগ্রহ করে মিস্টার সুলিভানকে বাইরে নিয়ে যান এবং নিশ্চিত করুন যে তিনি কখনো ফিরে আসবেন না। অবশ্যই, মিস ব্ল্যাক, তিনি হাসলেন। আমার বাবা আমার কাছে চলে গেলেন এবং আমার চারপাশে তার হাত রাখলেন। আমি ভেঙে পড়তে শুরু করলাম। জুলিয়া, একসাথে ধরে রাখো। তাকে তৃপ্তি দিও না। তিনি আমাকে আমাদের লকার রুমে নিয়ে যাওয়ার সময় বললেন। আমরা রুমে পৌঁছা পর্যন্ত আমি এটি ধরে রাখলাম। আমার পিছনে দরজা বন্ধ করার সাথে সাথে আমি আমার বাবার বুকে কেঁদে ফেললাম। তিনি আমার মাথা তার বিরুদ্ধে চেপে ধরেছিলেন কারণ তিনি আমাকে বলেছিলেন এটি ঠিক হবে। আমি জানি এটা ব্যথা করছে, বাবু, এটা বের হতে দাও। তুমি সব ঠিক ছিলে। আমি কাঁদলাম। আমার মা চলে গেলেন এবং আমার পিঠে ঘষলেন। আমরা সবাই ভুল করি, জুলিয়া, না করলে আমরা মানুষ হতাম না। আমি জানি তুমি কষ্ট পাচ্ছ, কিন্তু আমরা তোমার জন্য এখানে আছি। আর সেটাই হয়েছিল যখন আমার বয়স 16। আমি আমার কুমারিত্ব হারিয়েছি, আমার বাবা মাকে হতাশ করেছি এবং আমি ব্রডি সুলিভানকে অতিক্রম করতে পেরেছি। আমার মা ঠিক ছিল, সময় সমস্ত ক্ষত নিরাময় করে এবং সেই ক্ষতগুলি নিরাময়ের সর্বোত্তম উপায়, অন্য একটি গরম লোককে খুঁজে বের করুন। অধ্যায় 8-17 আমি গত 1 বছরে অনেক ছেলের সাথে ডেট করেছি। আমার বাবা আমার উপর সতর্ক দৃষ্টি রেখেছিলেন এই ভয় যে তিনি আমাকে আবার পেন্টহাউজে ধরতে পারবেন। আমার মা আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন এবং আমাকে পিল লাগান। তিনি আমাকে আমার বাবার কাছে এটি উল্লেখ না করতে বলেছিলেন কারণ তিনি বুঝতে পারবেন না। ব্রডির সাথে আমার ছোট রোম্পের পর থেকে আমি সেক্স করিনি, কারণ আমি যে সমস্ত ছেলেদের ডেট করেছি, তাদের কেউই যোগ্য ছিল না। লন্ডন এবং আমি প্রায় প্রতিদিন স্কুলের পরে মলে যেতাম। আমরা ফুড কোর্টে বসতাম এবং গরম ছেলেদের হেঁটে যেতে দেখতাম। আমরা একটি মিশনে ছিলাম, বা আমার বলা উচিত, আমি নিখুঁত প্রেমিক খুঁজে পাওয়ার মিশনে ছিলাম কারণ লন্ডন এখনও রবের সাথে ডেটিং করছিল, যাকে আমি দাঁড়াতে পারিনি। সে শুধুমাত্র তার অর্থের জন্য এবং যৌনতার জন্য তাকে ব্যবহার করছিল। আমি যতই তাকে বলার চেষ্টা করতাম, সে আমাকে বলতো যে আমি হিংসা করছিলাম। আমি সত্যিই উদ্বিগ্ন ছিলাম কারণ সে মাদক ব্যবহার করত এবং মাঝে মাঝে, যখন আমি লন্ডনকে তার সাথে দেখতাম, তখন তাকে নরকের মতো উঁচু দেখাত। আমার নাম গ্যারেট এবং আমি মনে করি আমার পার্টি থেকে আপনার বন্ধুকে নিয়ে আসতে হবে। তিনি সত্যিই স্ট্রং আউট। গ্যারেট যা বলেছিল তা প্রক্রিয়া করার চেষ্টা করার সময় আমার মন বিভ্রান্তিতে পড়েছিল।
আপনি কোথায় থাকেন? আমি জিজ্ঞেস করলাম। বিজ্ঞাপন আমি কাগজের টুকরোতে লিখে রেখেছিলাম বলে সে তার ঠিকানা বন্ধ করে দিল। আমি অসুস্থ বোধ করতে শুরু করেছি এবং আমি কি করব বুঝতে পারছিলাম না। আমি নিজে থেকে তাকে পেতে পারিনি, কারণ যদি আমার বাবা মা আমাকে চেক আপ করেন, যেমন তারা প্রায়শই করেন, আমি সারা জীবনের জন্য গ্রাউন্ডেড হয়ে যাব। ধন্যবাদ, আমি যত তাড়াতাড়ি পারি সেখানে আসব। তাড়াতাড়ি দয়া করে। তিনি সত্যিই খারাপ অবস্থায় আছেন, গ্যারেট ফোন বন্ধ করার সাথে সাথে বলেছিলেন। আমি অ্যাপার্টমেন্ট লক আপ এবং পেন্টহাউস পর্যন্ত দৌড়ে। আমার মা এবং বাবা সোফায় বসে সিনেমা দেখছিলেন। আমি দরজা খুললাম এবং আমার বাবা আমার দিকে তাকালো। আমি নিচে এসে তোমাকে নিয়ে আসছিলাম, সে বলল। বাবা, মা, আমাদের লন্ডনে যেতে হবে। গ্যারেট নামে কেউ আমাকে ফোন করেছিল এবং বলেছিল যে সে তার পার্টিতে আছে এবং সে সত্যিই স্ট্রং আউট হয়েছে এবং আমাকে তাকে নিয়ে আসতে হবে। আমার মা আমার বাবার দিকে তাকালো এবং তারা দুজনেই সোফা থেকে উঠে গেল। আমরা পার্কিং গ্যারেজে যাওয়ার সময় আমার বাবা তার চাবিগুলি ধরেছিলেন এবং আমরা রেঞ্জ রোভারে উঠেছিলাম। আপনার কাছে ঠিকানা আছে? আমার বাবা জিজ্ঞাসা। তিনি তার জিপিএস এটি ঘুষি হিসাবে আমি তাকে এটি বন্ধ রাটলড। আমার মা ঘুরে ঘুরে আমার দিকে তাকালেন যখন আমি কান্নার প্রান্তে বসেছিলাম। বিজ্ঞাপন, সোনা, তুমি কি জান সে এই পার্টিতে যাচ্ছে? তিনি জিজ্ঞাসা। না, ঈশ্বর, মা, আমি আশা করি সে ঠিক আছে। সে ঠিক হয়ে যাবে, সুইটি, সে তার হাতটি পিছনে নিয়ে যেতে বলল। আমরা বাড়িতে পৌঁছেছি এবং আমার বাবা পার্কে রাখার সাথে সাথে আমি রেঞ্জ রোভার থেকে বেরিয়ে আসি। আমি দৌড়ে দরজার কাছে গেলাম এবং যখন আমি ভিতরে গেলাম, আমি সর্বত্র লোকদের দেখতে পেলাম। দম্পতিরা সারা ঘর জুড়ে তৈরি করছিল এবং মদের দুর্গন্ধ বাতাসে ভরে গেল। আমি গ্যারেটকে আশেপাশের কিছু লোককে জিজ্ঞাসা করেছি এবং তারা আমাকে বলেছিল যে সে একটি কক্ষের উপরে ছিল। আমি এবং আমার বাবা মা দৌড়ে সিঁড়ি বেয়ে উঠে গ্যারেটের নাম ধরে একটি দরজায় টোকা দিলাম। অবশেষে, আমি যে দরজায় নক করলাম তা খুলে গেল। আপনি কি গ্যারেট? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, আপনি অবশ্যই সেরা বন্ধু হতে হবে। আমার নাম জুলিয়া। তুমি বোকা। আর লন্ডন কোথায়? তিনি বিছানার দিকে ইশারা করলেন যেখানে তার অর্ধনগ্ন দেহ পড়েছিল। তার গায়ে কোনো অন্তর্বাস ছিল না। আমি তার কাছে দৌড়ে গেলাম এবং দেখলাম সে আউট হয়ে গেছে। আমার মা এবং বাবা রুমে দৌড়ে গেলেন এবং আমার মা চাদর দিয়ে তার নিচের অর্ধেকটি ঢেকে দিলেন। আমার বাবা নিচু হয়ে তার দিকে তাকালেন। তিনি আমাদের একটি অ্যাম্বুলেন্স কল করার জন্য চিৎকার করেছিলেন। আপনি তার সাথে কি করেছেন? আমি গ্যারেটের দিকে চিৎকার করেছিলাম যখন আমি তার শার্টটি ধরেছিলাম এবং তাকে ড্রেসারে ঠেলে দিয়েছিলাম। আমি কিছু করিনি। আমি তার মতো খুঁজে পেয়েছি। আমি এখানে শুয়ে এসেছি কারণ আমি খুব বেশি পান করেছি এবং সে এমনই ছিল। আমি তার ফোনের মাধ্যমে স্ক্রোল করেছি এবং আপনি তার সেরা বন্ধু হিসাবে তালিকাভুক্ত হয়েছেন, তাই আমি আপনাকে কল করেছি। আমি বিশ্বাস করতে পারছি না আপনি আপনার বাবা মাকে নিয়ে এসেছেন। আমার মা 911 কল করেছিলেন এবং আমার বাবা লন্ডনকে জাগানোর চেষ্টা করেছিলেন। সে কি নিয়েছে? তিনি গ্যারেটের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন। গম্ভীরভাবে, মানুষ, আমি জানি না। আমি যেমন বলেছি, আমি তাকে এই রকম খুঁজে পেয়েছি। আমি যখন রুমে হেঁটে যাই, তখন সে আমাকে কিছু একটা ফিসফিস করে বলল এবং তারপর চলে গেল। সে কি ফিসফিস করে বলল? আমি জিজ্ঞেস করলাম। আমি জানি না। আমি তাকে বুঝতে পারিনি। সে এখানে কার সাথে এসেছে? আমার মা তাকে জিজ্ঞাসা। আমি জানি না তিনি কে ছিলেন। কিছু বয়স্ক বন্ধু, তিনি উত্তর দিলেন। দুজন প্যারামেডিক স্ট্রেচার নিয়ে দরজা দিয়ে এসে সোজা লন্ডনে চলে গেল। তারা এমন একগুচ্ছ প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করেছিল যার উত্তর আমাদের কাছে ছিল না। তারা বলেছে যে তার ভাইটাল খারাপ ছিল এবং তাদের এখনই তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আমি কাঁপতে লাগলাম এবং কাঁদতে লাগলাম যখন আমার বাবা চলে গেলেন এবং আমাকে জড়িয়ে ধরলেন। এটা ঠিক হয়ে যাবে, বাবু। আমাদের তার বাবা মাকে ডাকা উচিত। আমি এখনই তাদের কল করব, আমার মা তার ফোন বের করার সময় বলেছিলেন। অনেক চেষ্টা করার পর, সে আমাদের দিকে তাকালো। আমি তার মা বা বাবাকে ধরে রাখতে পারি না। তার বাবা একটি ব্যবসায়িক ট্রিপে শহরের বাইরে আছেন এবং তার মা সম্ভবত কিছু লোকের বিছানায় পড়ে গেছেন। আমি বললাম। জুলিয়া, এটা ভালো না। আমার মা বললেন। আচ্ছা, এটা সত্যি, মা। আমার এটা আসা উচিত ছিল। আমি জানতাম যে সে ড্রাগ ব্যবহার করছে,
কিন্তু সে আমাকে বলেছিল যে সে থামবে কারণ এটি তাকে বিভ্রান্ত করছে। দয়া করে আমাকে বলুন, রাজকুমারী, আপনি তার সাথে কখনো ড্রাগ করেননি? আমার বাবা আতঙ্কিত স্বরে বললেন। না, বাবা, আমি কখনোই কোন মাদক সেবন করিনি। আমরা রেঞ্জ রোভারে হেঁটে হাসপাতালে যাওয়ার সময় তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। ডাক্তার বেরিয়ে এসে আমাদের সাথে কথা না বলা পর্যন্ত আমরা ওয়েটিং রুমে অপেক্ষা করলাম। লন্ডন ভালো হতে হবে। আমরা পরীক্ষার জন্য ল্যাবে কিছু রক্তের কাজ পাঠিয়েছিলাম এবং আমরা তার পেটে পাম্প করেছিলাম। আমি আপনার সাথে সৎ থাকব, সে প্রায় মারা গেছে। তার পরীক্ষার ফলাফল তাকে সিওসি তারা চিহ্ন নেই, ক্রিস্টাল মেথ, মারিজুয়ানা এবং প্রচুর অ্যালকোহলের জন্য ইতিবাচক দেখিয়েছে। তার মাত্রা চার্ট বন্ধ ছিল। আমি আপনাকে তার বাবা মাকে ধরে রাখার চেষ্টা চালিয়ে যাওয়ার পরামর্শ দেব। আমি একটি মানসিক মূল্যায়নের আদেশ দিয়েছি এবং তাকে একটি পুনর্বাসন প্রোগ্রামে যেতে হবে। আমি দুঃখিত যে এটি ঘটেছে, ডাক্তার বললেন যখন তিনি ঘুরে গেলেন এবং চলে গেলেন। আমার মা এবং বাবা আমার চারপাশে তাদের অস্ত্র রাখলেন যখন নার্স আমাদের লন্ডনের ঘরে নিয়ে গেল। ওকে শুয়ে থাকতে দেখে আমার চোখ জলে ভরে উঠল। তিনি ফ্যাকাশে এবং মৃত্যুর মতো চেহারা ছিল। যন্ত্রের বিপ আমাকে কাঁপতে লাগল, যেমন গন্ধ ঘরে ঢুকেছিল। আমি তার বিছানার কাছে গিয়েছিলাম এবং তার উপর আমার হাত রাখা। সে ধীরে ধীরে চোখ খুলতেই আমার মুখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। সে কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। আমার মা এবং বাবার দিকে তাকালে তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। এটা ঠিক আছে, সোনা, ভয় পেও না, আমার মা বললেন যখন তিনি তার উপর ঝুঁকে পড়েন এবং তার চুল কপাল থেকে ঠেলে দেন। আমি দুঃখিত, লন্ডন ফিসফিস করে বলল। সে আমার দিকে তাকাল। আমরা আগামীকাল এটি সম্পর্কে কথা বলতে পারি। তোমাকে এখন বিশ্রাম নিতে হবে, আমি তাকে বললাম। লন্ডন চোখ বন্ধ করে মাথা ঘুরিয়ে নিল। আমি তার সাথে থাকব। তোমরা দুজন বাসায় যাও এবং একটু বিশ্রাম নাও, আমার মা বললেন। কনর, আপনাকে জোয়ানকে ধরে রাখার চেষ্টা করতে হবে। আমি এখন তাদের অ্যাপার্টমেন্টে যাব, তিনি আমার মায়ের মাথায় চুম্বন করার সময় বলেছিলেন। আমি জানি না। সে কাঁদতে লাগল। তিনি পার্টিতে ছিলেন এবং আমরা কথা বলতে শুরু করি। তিনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি উচ্চ হতে পছন্দ করি কিনা, এবং আমি তাকে বললাম হ্যাঁ, এবং সে আমাকে বেডরুমে নিয়ে গেল এবং আমি আমার হাত উপরে। আমি জানি তুমি কি করেছ, তুমি উঁচু হয়ে গেছ এবং তুমি তার সাথে সেক্স করেছ। বিজ্ঞাপন আমার দিকে করুণ দৃষ্টিতে তাকালে সে বলল, আমার কিছু আছে মনে নেই। আমি যখন রুমে গিয়েছিলাম তখন তোমার কোন অন্তর্বাস ছিল না। ডাক্তার আপনাকে পরীক্ষা করেছেন এবং বলেছেন আপনি সম্প্রতি সেক্স করেছেন। সে কি তোমাকে ধর্ষণ করেছে? আমি জানি না। সে কাঁদতে থাকল। আমি উপর লিন্ড এবং তার চারপাশে আমার অস্ত্র আবৃত, তার শক্ত করে ধরে রাখা। আপনার সাহায্য দরকার, লন্ডন। মাদক বন্ধ করতে হবে। দেখো এটা তোমার সাথে কি করছে, আমি বললাম চোখের জল পড়তে শুরু করে। আমি জানি এবং তারা আমাকে ছেড়ে দেওয়ার পরে আমি পুনর্বাসনে যাচ্ছি। আমার মা ক্যালিফোর্নিয়ায় একটি পুনর্বাসন সুবিধার সাথে ব্যবস্থা করছেন। ক্যালিফোর্নিয়া? না, আপনি এখানে নিউ ইয়র্কে রিহ্যাবে যেতে পারবেন না কেন? কারণ ক্যালিফোর্নিয়ার পুনর্বাসন সুবিধা অন্যতম সেরা এবং এটি শুধুমাত্র কিশোরদের জন্য, মিসেস ফিটজেরাল্ড রুমে প্রবেশ করার সাথে সাথে বলেছিলেন। আমি তাদের সাথে ফোন বন্ধ করেছি এবং আমরা প্রস্তুত, তুমি পরশু চলে যাবে। লন্ডন মাথা নেড়ে আবার কাঁদতে লাগল। আমি আমার ফোন বের করে আমার বাবাকে একটি টেক্সট মেসেজ পাঠালাম। বাবা, প্লিজ এক্ষুনি হাসপাতালে আসুন, আমার তোমার সাথে কথা বলা দরকার। বিজ্ঞাপন, আমি আমার পথে আছি, রাজকুমারী, তিনি উত্তর দিলেন। আমি লন্ডনে বলেছিলাম যে আমি এখনই ফিরে আসব, এবং আমি গিয়ে লবিতে আমার বাবার জন্য অপেক্ষা করলাম। আমি যখন তাকে দরজা দিয়ে হেঁটে যেতে দেখলাম, আমি দৌড়ে তার কাছে গেলাম এবং তার চারপাশে আমার অস্ত্র নিক্ষেপ করলাম। বাবু, কি হয়েছে? কিছু হয়েছে নাকি? তিনি জিজ্ঞাসা। মিসেস ফিটজেরাল্ড ক্যালিফোর্নিয়ায় একটি পুনর্বাসন সুবিধা লন্ডন পাঠাচ্ছে, বাবা। এটা থেকে তার কথা বলার চেষ্টা করুন, প্লিজ, আমি মিনতি করলাম। জুলিয়া, আমি জানি তুমি মন খারাপ, কিন্তু এটা আমাদের কোন কাজ নয়। লন্ডন তার মেয়ে এবং সে যা খুশি সিদ্ধান্ত নিতে পারে, তিনি বললেন যখন তিনি আমার মাথায় চুম্বন করলেন এবং আমাকে বসার জন্য সোফায় নিয়ে গেলেন। কিন্তু, বাবা, সে এখানে পুনর্বাসনে যেতে পারে।
আপনি কোনটি সেরা তা খুঁজে বের করতে পারেন এবং মিস্টার এবং মিসেস ফিটজেরাল্ডকে বলতে পারেন। আপনি সর্বদা সেরা কি খুঁজে বের করছেন, প্লিজ, ওকে দূরে পাঠাতে দেবেন না। শান্ত হও, রাজকুমারী, তিনি আমাকে তার মধ্যে টেনে নিয়ে বললেন। চলো লন্ডন দেখি এবং সেখান থেকে নিয়ে যাব। আমি আমার চোখ মুছলাম এবং আমার বাবার দেওয়া টিস্যু দিয়ে নাক ফুঁকলাম। আমি তার হাত ধরলাম এবং আমরা তৃতীয় তলায় উঠে গেলাম যেখানে লন্ডন ছিল। আমরা যখন ঘরে ঢুকলাম, মিসেস ফিটজেরাল্ড তার চেয়ার থেকে উঠে আমাদের দিকে এগিয়ে গেলেন। আমি বলতে পারি যে তার সবসময় আমার বাবার জন্য একটি জিনিস ছিল। কনর, তোমাকে আবার দেখে খুব ভালো লাগছে, তারা হালকা করে জড়িয়ে ধরে বলল। হ্যালো, জোয়ান। আমি লন্ডনে হেঁটে গেলাম এবং বিছানার ধারে বসলাম যখন আমার বাবা এবং তার মা কথা বলছিলেন। আপনি যদি লন্ডনকে ক্যালিফোর্নিয়ার পুনর্বাসনে পাঠান, তাহলে আমি আপনাকে আমার বিমানটি অফার করছি এবং আমরা আপনাকে তিনজনকে ক্যালিফোর্নিয়ায় নিয়ে যেতে পারি। এটা শুধুমাত্র আমি এবং লন্ডন যাচ্ছি। রনও এখনও তার ব্যবসায়িক ভ্রমণে রয়েছে এবং সে ফিরে যেতে পারে না। আমি আপনাকে এটি করতে বলতে পারি না, কনর, তিনি আমার বাবার বুকে হাত রেখে বলেছিলেন। আপনি জিজ্ঞাসা করছেন না, জোয়ান, আমি জোর করছি। আসলে, যেহেতু মেয়েরা একে অপরকে দীর্ঘ সময়ের জন্য দেখতে পাবে না, আমরা আপনার সাথে ভ্রমণ করব। সত্যি, বাবা, আমি চিৎকার করে বললাম। তিনি আমার দিকে তাকিয়ে হাসলেন। আপনি যদি জোর দেন, কনর, তাহলে আমি কে তোমার উদারতা না বলার। সে হাসল। সে আমার বাবার কাছে আসছিল, এবং আমি আমার মায়ের সাথে কথা বলতে যাচ্ছিলাম। আমার বাবা লন্ডনে চলে গেলেন এবং তার কপালে চুমু দিলেন। কেমন লাগছে, প্রিয়তমা? তিনি তাকে জিজ্ঞাসা। আমি ঠিক আছি, মিস্টার ব্ল্যাক। ধন্যবাদ। আমরা নিশ্চিত করতে যাচ্ছি যে আপনি আপনার প্রয়োজনীয় সাহায্য পাচ্ছেন যাতে আপনি এটিকে আপনার পিছনে রাখতে পারেন এবং আপনার জীবনের সাথে এগিয়ে যেতে পারেন। তিনি হাসলেন। ধন্যবাদ, সে বলল, চোখের জল তার মুখ বেয়ে। আমি জানি এটি আপনার জন্য কঠিন, তবে আপনার যদি কিছু দরকার হয় তবে দয়া করে আমাকে জানান, সে ফিসফিস করে বলল। আপনাকে ধন্যবাদ, হেইলি। বিজ্ঞাপন আমাকে জড়িয়ে ধরে চুম্বন করা হয়েছিল বলে আমি প্রতিটি অতিথির দিকে ঘুরতে থাকলাম। আমি একটি প্লেট ধরলাম এবং যেখানে বুফে সেট করা হয়েছিল সেখানে চলে গেলাম। শুভ জন্মদিন, বোন, কলিন বলল যখন সে তার হাত আমার চারপাশে রাখল এবং আমার গালে চুমু দিল। ধন্যবাদ, বন্ধু। হয়তো আগামীকাল আমরা সেন্ট্রাল পার্কে আড্ডা দিতে পারি। তিনি হাসলেন। হ্যাঁ, হয়তো আমরা পারি। আমি বুফে টেবিলের নিচে নামলাম, আমার প্লেট ভর্তি করে হাসলাম। এখানে লন্ডন ছাড়া ঠিক মনে হয় না। আমরা কথোপকথন, হাসি এবং ভালো খাবারের সাথে একটি সুন্দর প্রাতরাশ করেছি। সকালের নাস্তা শেষ করে, গ্র্যাজুয়েশন অনুষ্ঠান পর্যন্ত সবাই বাড়ি চলে গেল। আমি উপরের দিকে যাচ্ছিলাম যখন আমার মা এবং বাবা আমাকে বসার ঘরে ডাকলেন। আমার মা তার মুখের হাসি দিয়ে তার পিছনে তার হাত ছিল। শুভ জন্মদিন, প্রিয়তমা। তিনি আমাকে একটি ছোট লাল মখমলের বাক্স হাতে দিয়ে হাসলেন। আজ রাতে পার্টিতে না গিয়ে আমরা এখন আপনাকে এটি দিতে চেয়েছিলাম। আমি আমার বাবা মায়ের মাঝে সোফায় বসে আস্তে আস্তে ঢাকনা তুলে দিলাম। ভিতরে একটি সুন্দর হীরার ইনফিনিটি রিং বসেছিল। এটা অত্যাশ্চর্য ছিল এবং আমি এটা পছন্দ। মা, বাবা, আমি আমার চোখে জল নিয়ে এটির দিকে তাকিয়ে বললাম। আপনি এতক্ষণে জানেন যে আমাদের পরিবারে প্রতীকটির একটি বিশেষ অর্থ রয়েছে। আমরা আপনাকে এমন কিছু দিতে চেয়েছিলাম যা একটি পরিবার হিসাবে আমাদের প্রতিনিধিত্ব করে। আপনার বাবা এবং আমি চলে গেলে আপনি কিছু দেখতে পারেন এবং জানতে পারেন যে আপনার প্রতি আমাদের ভালোবাসা চিরকাল, এমনকি আমরা এখানে না থাকলেও, আমার মা বলেছিলেন। বিজ্ঞাপন, আপনাকে অনেক ধন্যবাদ। আমি এটা ভালোবাসি। আমি তাদের দুজনকে জড়িয়ে ধরে বললাম। আমি কখনোই এই আংটিটি খুলব না। আমি খুশি যে তুমি এটা পছন্দ কর, রাজকুমারী। তোমার মা এবং আমি ভেবেছিলাম এটা একটা ঐতিহ্যের সূচনা হবে। আপনার মেয়ের বয়স যখন 18 হবে তখন আপনি এটি তাকে দিতে পারেন। আমার মেয়ে না থাকলে কি হবে? ঠিক আছে, আসুন, আশা করি আপনি করবেন। তিনি হাসলেন। আমি উপরে গিয়েছিলাম, গোসল করেছিলাম এবং আমার স্নাতক অনুষ্ঠানের জন্য পোশাক পরেছিলাম। এটা অবাস্তব মনে হয়েছিল যে আমি অবশেষে স্কুল থেকে বেরিয়ে পড়েছিলাম এবং শরতে কলেজে যাচ্ছি। আমি আমার গ্র্যাজুয়েশন গাউন পরলাম এবং আমার মাথায় আমার গ্র্যাজুয়েশন ক্যাপ রেখে আমার পুরো দৈর্ঘ্যের আয়নার সামনে দাঁড়ালাম।
দরজায় একটি মৃদু টোকা পড়ল এবং আমার মা তার মাথার ভিতরে উকি দিলেন। তোমার কি কোন সাহায্য লাগবে? তিনি জিজ্ঞাসা। না, আমি মনে করি আমি এটা পেয়েছি। সে আমার ঘরে ঢুকলো এবং আমার পিছনে চলে গেল, আমার কাঁধে হাত দিয়ে আঁকড়ে ধরল। আমি বিশ্বাস করতে পারছি না যে আমার মেয়েটি স্নাতক হচ্ছে। মনে হচ্ছে গতকালই আমি তোমাকে তোমার প্রিস্কুলের প্রথম দিনে নিয়ে গিয়েছিলাম। আপনি আমাকে কাঁদাতে যাচ্ছেন? আমি আয়না দিয়ে তার দিকে তাকিয়ে বললাম। সময় খুব দ্রুত চলে যায়, জুলিয়া। এটি প্রতিদিন লালন করা গুরুত্বপূর্ণ। তিনি আমার ক্যাপ সোজা করে আমার কাঁধে চাপ দেওয়ার সময় বলেছিলেন। সে রুম থেকে বেরিয়ে গেল ঠিক যেমন আমার বাবা আমার দিকে হেসেছিলেন। আমার রাজকুমারী উচ্চ বিদ্যালয়ে স্নাতক হচ্ছেন। সময় কত দ্রুত গেল তা আশ্চর্যজনক। আমি আপনার কিন্ডারগার্টেনের প্রথম দিনটি কখনোই ভুলব না। তিনি হাসলেন। সে বিছানায় বসতেই আমি ঘুরে দাঁড়ালাম। আমি তোমার পায়ের চারপাশে আমার বাহু শক্ত করে জড়িয়ে রেখেছিলাম এবং আমি যেতে দেব না। এটা ঠিক। তিনি আমার হাত ধরে মুচকি হেসে আমাকে বসতে বললেন। আপনি খুব ভয় পেয়েছিলেন এবং আপনি আমাকে ধরে রেখেছেন যেন আপনার জীবন এটির উপর নির্ভর করে। আমি আপনাকে অনুরোধ করেছিলাম যে আমাকে ছেড়ে যাবেন না। আমি হাসলাম। এবং আমি করিনি। আমি আপনাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি চলে যাব না, তাই আপনি ঠিক আছেন তা নিশ্চিত করার জন্য আমি ক্লাসরুমের পিছনে বসেছিলাম। ঠিক যেমন আমি শ্রোতাদের মধ্যে বসে থাকব, লন্ডনের ডিপ্লোমা গ্রহণ করার এবং আপনার বক্তৃতা দেওয়ার সময় আপনি ঠিক আছেন তা নিশ্চিত করুন। আমি যে চোখের জল ধরে রাখতে অনেক চেষ্টা করেছি তা পড়তে শুরু করে। আমার বাবা পৌঁছেছেন এবং আলতো করে তাদের আঙুল দিয়ে মুছে ফেললেন। কান্না নেই, বাবু। তুমি তোমার মেকআপ নষ্ট করবে। ধন্যবাদ, বাবা। আমি তার কাঁধে মাথা রেখে বললাম। আমি যখন মঞ্চে দাঁড়িয়ে আমার নোটগুলি দেখছিলাম, আমি দর্শকদের দিকে তাকালাম এবং দেখলাম আমার বাবা মা দ্বিতীয় সারিতে বসে আছেন। আমার মা আমাকে একটি চুমু দিয়েছিলেন এবং আমার বাবা আমাকে থাম্বো সাপ দিয়েছেন। আমি ঘাবড়ে গিয়ে ঘামতে শুরু করলাম। আমার হাতে থাকা সাদা কাগজটা ভাঁজ করে পাশে ঠেলে দিলাম। আমি পডিয়ামের পাশগুলো আঁকড়ে ধরলাম, গভীর নিঃশ্বাস নিলাম এবং মাইক্রোফোনে কথা বলতে শুরু করার সাথে সাথে আমার চোখ বন্ধ করলাম। আমি গত 4 বছর লন্ডন এবং তার মৃত্যুর কথা বলেছি। আমি লন্ডনের একজন আশ্চর্যজনক ছাত্র এবং ব্যক্তি সম্পর্কে কথা বলার সাথে সাথে স্নিফিংয়ের শব্দ শুনতে পাচ্ছিলাম। যখন আমি আমার সমাপনী বিবৃতিটি পড়ি তখন আমার চোখ থেকে একটি অশ্রু গড়িয়ে পড়ল এবং আমি কেবল আমার বক্তৃতার জন্যই নয়, আমার চিত্রকর্মটি শিল্প প্রতিযোগিতায় জয়ী হওয়ার কারণে এবং আমি কলম্বিয়ায় $15,000 বৃত্তি পেয়েছি বলে আমি দাঁড়িয়ে অভিবাদন পেয়েছি। আমি মঞ্চ থেকে হেঁটে গেলাম এবং আমার সহপাঠীদের সাথে আমার সিট নিয়েছিলাম যখন তারা তাদের চোখের জল মুছেছিল। এটি ডিপ্লোমা বিতরণের সময় ছিল এবং যখন লন্ডনের নাম ডাকা হয়েছিল, আমি গর্বিতভাবে স্টেজ জুড়ে হেঁটেছিলাম এবং তার জন্য তার ডিপ্লোমা গ্রহণ করেছি। আমি এটিকে চুম্বন করে বাতাস ধরে রেখেছিলাম, এই আশায় যে সে নিচে তাকিয়েছিল এবং এটি দেখতে পাবে। অনুষ্ঠান শেষ হয়ে গেলে আমি লবিতে আমার পরিবারের সাথে দেখা করি। আমার মা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন, যখন আমার বাবা কান থেকে কানে হাসছিলেন। যত তাড়াতাড়ি আমার মা আমাকে যেতে দেয় এবং আমার বাবা তার চোখ থেকে অশ্রু মুছে দেয়, কলিন আমাকে জড়িয়ে ধরে এবং আমাকে বলে যে সে গর্বিত যে আমি তার বোন। আমি আমার রাউন্ড করা এবং আমার পুরো পরিবারকে আলিঙ্গন করার পরে, মেসন তার চোখে অশ্রু নিয়ে আমার কাছে চলে গেল। রাজকুমারী, আপনি সেই মঞ্চে আশ্চর্যজনক ছিলেন। আমি তোমাকে নিয়ে খুব গর্বিত। তিনি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন এবং সম্পূর্ণ ভাঙ্গন। আমি আমার বাবার দিকে তাকালাম এবং তিনি চোখ ঘুরিয়ে নিলেন। তিনি আমার মায়ের কাঁধে টোকা দিয়ে আঙ্কেল ম্যাসনকে ইশারা করলেন। আমার মা ঘুরে দাঁড়ালেন এবং আমার দিকে হাসলেন যখন তিনি তার কাঁধে আঁকড়ে ধরে আমাদের আলিঙ্গন ভেঙে দিলেন। আমরা গ্র্যাজুয়েশন ছেড়ে আমার জন্মদিনের পার্টিতে সরাসরি এস্টোরিয়া চলে গেলাম।